ঠিক করেছে। তুমি বোধহয় আজকাল জেগে জেগে স্বপ্ন দেখছো রঘুদা। তার মানে তুমি আমার কথা? আচ্ছা, এসব আজে বাজে কথা তুমি কোথায় শুনেছো বলো তো? আমাদের নতুন ম্যানেজার ওই কিংসু বাবুর কাছে। কিংসু বাবুর কাছে? আগে হ্যাঁ মিস চৌধুরী, সুবর্ণদির বিয়ের ব্যাপারটা আমি রঘুদাকে বলেছি। তার আগে জবাব দিন, সুবর্ণাদির বিয়ে নিয়ে আপনি কেন গুজব ছড়াচ্ছেন? আপনি ভুল করছেন, আমি কোনো গুজব ছড়াচ্ছি না। ম্যানেজার বাবু! ও তুই মিছি মিছি না করে চড়তে বলি। ম্যানেজার বাবুর মিথ্যে বলেননি। আমি নিজে থেকে এসেছি, এক ভদ্রলোক আর এক ভদ্রমহিলা ওই বাগানে বসে সাহেবের সঙ্গে বর্তিমণির বিয়ের ব্যাপারে কথা বলছে। সত্যি বলছো রঘুদা? হ্যাঁ মিস চৌধুরী, সুবর্ণদির বিয়ের ব্যাপারে আমরাই খবর কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম। ওই বিজ্ঞাপন দেখে আজ ওরা কথা বলতে এসছেন। রঘুদা, ওদের জন্য তুমি আপনি কিচ্ছু পাবেন না, আমাদের কিচ্ছু পাবেন না। আমি ভূতরাকে বলে আসি, আজ বর্তিমণির বিয়ের পাকা দেখা। তাই ভালো করে চোখ কামড়াতে হবে, এই ভালো করে। দাঁড়ান কিংসু বাবু, বলুন। আপনি কি আমার কথায় রাগ করেছেন? রাগ রাগ করার মতো বোকা আমি নই মিস চৌধুরী, কারণ আমি বুঝেছি স্বপ্ন ভাঙার ব্যথায় মনটা আপনার ভেঙে চুরমার হয়ে গেছে, তাই আপনি স্বপ্ন দেখতেই ভুলে গেছেন। কিংসু বাবু! স্বপ্ন আমার স্বপ্ন হয়ে থাক, সত্যি হলে ভেঙে যেতে পারে। জয় করেছি বলে মনে হয় বিনা দ্বিধায় হেরে যেতে পারি। স্বপ্ন দেখুন মিস চৌধুরী, স্বপ্ন দেখুন, খুব তাড়াতাড়ি আপনার দিদির শুভ বিবাহের সানাই বাজবে, সানাই। ম্যানেজার বাবুর কথা শুনে আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। সুপর্ণাদের বিয়ে হবে, এবারে তো আনন্দের বন্যা বয়ে যাবে। আরে, কথাটা তো সুপর্ণাদিকে বলা হয়নি। যাই, ওকে বলে আসি গিয়ে। যাবার কোনো প্রয়োজন নেই খেয়ালি, তোদের সব কথা আমি পাশের ঘর থেকে শুনে। তাহলে চল, আমি তোকে এবার সাজিয়ে দেবো সুপর্ণাদি। না, আমি সাজবো না। কেন সাজবি না রে? সে কথা তুই বুঝবি না। কেন বুঝবো না? আমি কিন্তু তোর মতো মেয়ে। তোর সঙ্গে আমার অনেক তফাৎ। তুই কাকার নিচের মেয়ে আর আমি ভাইজি। আমার মা বাবা মারা যাওয়ার পর থেকেই আমি তোদের বাড়ির আশ্রিতা। কিন্তু কদিন পরে তুই ঘর পাবি, বড় পাবি রে। ভুল খেয়ালি ভুল। আমার ভাগ্য আকাশে শুধুই কালো মেঘের ঘন ঘটা, দ্বিতীয় এক ফালি চাঁদ কোনোদিন দেখা যাবে না রে। ও বাবা, যাবে রে যাবে, তবে দ্বিতীয়ার চাঁদ নয়, পূর্ণিমার চাঁদ। ওটা আমার কাছে মায়া ভরা ফাঁদ খেয়ালি। আহ, খেয়ালি রেখে চল তো, আমি তোকে সাজিয়ে দিই। তোকে তো বলেছি আমি সাজবো না, আর পাত্র পক্ষের সামনে ইন্টারভিউ দিতে আমি বসবো না। কথাটা তুই উদ্র করে না সুপর্ণা। বাবা! আর খেয়ালি সুপর্ণাকে পাশের ঘরে নিয়ে গিয়ে ভালো করে সাজিয়ে দে। কিন্তু বাবা, দিদি যে কিছুতেই রাজি হচ্ছে না। রাজি ওকে হতেই হবে, এবং পাত্র পক্ষের সামনে ওকে বসতেও হবে। কেন বসতে হবে? নতুন করে প্রহসনে পাত্রী হওয়ার জন্য? সুপর্ণা, তোমার কথা আমি রাখতে পারবো না কাকা। তুই কি ওদের কাছে আমাকে অপমান করাতে চাও? তুমি কি আমাকে বারবার উপহাস করতে চাও? বাবা, ডোন্ট গেট এক্সাইটেড। দিদির মতো তুমিও ভুল করো না। আমি কোনো ভুল করিনি। তাহলে আমার কথার জবাব দাও কাকা। আমি বহুদিন বহু পাত্র পক্ষের সামনে ইন্টারভিউ দিয়েছি, তাহলে আজ আমার স্মৃতিতে সিঁদুর উঠলো না কেন? কি হলো বাবা? দিদির কথার জবাব দাও। যদি না দিই? জবাব আমি পেয়ে গেছি কাকা। আমি বুঝে ফেলেছি কোনো এক বিশেষজ্ঞত কারণে আমার বিয়ে কোনোদিন হবে না। আমরা যে অজিতেশ বাবুকে কথা দিয়েছি সুপর্ণা, তোমার সঙ্গেই আমার ভাগনা তন্মের বিয়ে দেবো। তাই নাকি? এবার সুপর্ণা, ড্রয়িং রুমে বসে আমি তোমাদের সব কথা শুনেছি, তাই তো আমি তোমাকে বলতে এলাম। কেন এলেন? অন্য পাত্র পক্ষের মতো আমাকে নিয়ে প্রহসন করতে? না মা না, আমি এসেছি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে নিতে। দেখি, আমার গলায় হার পরিয়ে দিলেন। আমার দিদি ঠিকই করেছে সুপর্ণা, দুদিন পরের কাজটা দুদিন আগেই করে দিয়েছে। কি তাই না অজিতেশ বাবু? আরে নিশ্চয়ই নিশ্চয়ই প্রভাত বাবু। আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন পরে রাখবি সুপর্ণা, আগে আগে ওদের প্রণাম কর, আর সেই সঙ্গে আমার আমার স্বর্গত দাদা বৌদির আশীর্বাদ নিয়ে আয়। হ্যাঁ রে মা, তোর সব অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। যা ভেতরে যা, ভেতরে যা। আর খেয়ালি, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ব্যাং ঠাকুরদের ওই দোতলার ঘরে নিয়ে গিয়ে বসা। আসুন মাসিমা, চল দিদি।
প্রভাত বাবু, আমার ভাইজিকে উদ্ধার করে আপনি একেবারে আমাকে বাঁচিয়ে দিলেন। এবার আপনি আমাকে বাঁচানো জিতেশ বাবু, আপনি আমাকে কত টাকা দিবেন বলুন? আমি তো আগেই বলেছি প্রভাত বাবু, যৌতুক ছাড়া নগদ 3 লক্ষ টাকাই আপনাকে দেবো। কিন্তু কিন্তু কি জিতেশ বাবু? আমার ভাইজি সুকন্যা যে কোনোদিন মা হতে পারবে না, এই কথাটা কেউ জানতে পারবে না তো? আরে কেউ না, এমনকি আমার দিদি ভারতী দেবীও নয়। কথাটা আপনি যেমন সকলের কাছে গোপন করে রেখেছেন, তেমনি আমিও গোপন করে রাখবো। আরে আপনাকে অশেষ ধন্যবাদ। আরে মশাই, শুকনো ধন্যবাদ দিলে চলবে না। এত বড় একটা কথা আমি গোপন করে রাখবো, তার জন্য আপনি আমাকে পারিশ্রমিক দিবেন না? কি বলছেন? আরে শুধু আপনার মুখে উঠে বেআই মশাই, আমাকে কিন্তু 1 লক্ষ টাকা দিতে হবে। অসম্ভব। তাহলে আপনার ভাইজির বিয়ে কোনোদিনই হবে না। ওর কাটা ওই গোড়াতেই থেকে যাবে। ওই গলার কাঁটা আমি উপড়ে ফেলবো। Yes, আপনাকে আমি 1 লক্ষ টাকা দেবো। কিন্তু টাকার কথাটা যেন আমার দিদি আর জামাইবাবু জানতে না পারে। বেশ, তাই হবে। আপনাকে ছোট্ট একটা উপকার করতে হবে বেআই মশাই। বলুন, কি করতে হবে? আমার ভাগনা তন্ময় ওই জনসেবা জুট মিলের শ্রমিক দিবেন ব্যানার্জির বোনকে ভালোবাসে। আচ্ছা, আর মেয়েটার নাম চুমকি। চুমকি? চুমকি? তার মানে যে মেয়েটা ওই যাত্রা থিয়েটার দলে অভিনয় করে, সেই মেয়েটাকে আপনার ভাগ্নে তন্ময় ভালোবাসে? হ্যাঁ, এই ভালোবাসার ভাষা আপনাকে ভেঙে দিতে হবে। কিন্তু প্রভাত বাবু, চমকে উঠে লাভ নেই অজিতেশ বাবু। মনে রাখবেন, আপনার ভাইজির বিয়ের পথ পরিষ্কার মানে আপনার গলাটা পরিষ্কার। শয়তান! লোকটা একটা শয়তান। কিন্তু কিন্তু এই শয়তানটাই তো সুপর্ণাকে বাড়ি থেকে তাড়াবার প্রধান অস্ত্র। সুপর্ণাকে তাড়াবার আগে আমাকে চুমকির জীবন থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে? হ্যাঁ, আমার বিশ্বস্ত অনুচর শৈবাল নাকি চুমকিকে পেতে চায়। অতএব কাজে আমি তাকেই হাতে লাগাবো, আর চুমকির দাদা দীপেন ব্যানার্জির কাছে পাঠাবো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। ইয়েস, এবং তার জন্য আজ এক্ষুনি একটা ফোন করবো। ফোন। হ্যালো, হ্যাঁ আমি চুমকি দাদা দীপেন ব্যানার্জি কথা বলছি। কি বললেন স্যার? আপনি সেই বিখ্যাত চৌধুরী এন্টারপ্রাইজের মালিক অজিতেশ বাবু? বলুন স্যার, বলুন 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 বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, না না না, আপত্তি থাকবে কেন স্যার, আপত্তি থাকবে কেন? ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। চুমকি, চুমকি, আরে তাড়াতাড়ি ছুটে আয় বোন। আনন্দের চুমকি, আনন্দে। আমাকে আর চুরি মিলে চাকরি করতে হবে না, আর তোকে রাত জেগে এমএচআর ক্লাবে অভিনয় করতে হবে না। শীঘ্রই আমাদের সংসারের সুখ আসবে রে, সুখ। তুমি কি বলছো দাদা? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তবে বেশ ভালো করে শুন। আর আমার বন্ধু শৈবাল যে কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানির মালিক অজিতেশ বাবু একটু আগেই আমাকে ফোন করেছিলেন। তার কোম্পানিতে না আমাকে চাকরি দিতে চায়। সত্যি বলছো দাদা? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, ওই 3 সত্যি। আর আমার সেই চাকরির ব্যাপারে কথা বলতে বন্ধু শৈবাল আজই আমার বাড়িতে আসছে। বলে শৈবাল গাঙ্গুলি আসছে? হ্যাঁ রে, আমার চাকরিটা পাকা হয়ে গেলে না তোর বিয়ে। কিন্তু দাদা, এই কি রে চুমকি, তোর মুখটা এমন সাদা হয়ে গেল কেন? কই কিছু হয়নি তো দাদা। আমার বন্ধু তন্ময়কে তুই ভালোবাসিস, এ কথা কিন্তু আমি জানি। আমি এই পালাচ্ছিস কোথায় রে? আমার আসল কথাটা তুই শুনে রাখ। তন্ময়ের সঙ্গে তোর হবে না। হবে রে, হবে। তন্ময়ের সঙ্গেই হবে। যা, তুমি যা ভয় পাইয়ে দিয়েছিলে, আমি তো ভেবেছিলাম তো। তোরা তন্ময়ের ভালোবাসাটা আমি ভেঙে দেবো, তাই না রে? ওরে চুমকি, আমার জীবনে ভালোবাসার স্বাদ না পেলেও ভালোবাসা যে কি জিনিস
তা আমি বুঝি রে। দাদা তাছাড়া বাবা মা কিন্তু কবেই হারিয়েছে রে। এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কে আছে বল? তাই তো তোর সুখের জন্য আমি সব করতে পারি রে, সব। আমি জানি দাদা, আমি জানি তুমিই তো আমার গর্ব, তুমিই তো আমার অহংকার দাদা। ছাড় এসব কথা, এখন ছাড়। তন্ময়কে বলে দিস সে যেন কাল একবার আমার সঙ্গে দেখা করে। কাল নয় দাদা, তন্ময়টা আজ আমাদের বাড়িতে আসছে। আরে ভেরি গুড। তন্ময় আসছে, শৈবাল আসছে, 3 বন্ধু মিলিয়ে আজকে জমিয়ে আড্ডা দেবো। তেলে ভাজা ছাড়া তো আড্ডা জমবে না দাদা। ঠিক বলেছিস। আমি ওই সুভাষের দোকান থেকে না তেল আর বেসন কিনে নিয়ে আসি, আর সেই ফাঁকে তুই তন্ময়ের ভাব নাই একেবারে তন্ময় হয়ে যা। ইস, আমার আর তন্ময়ের ভালোবাসার ব্যাপারটা দাদা এত সহজে মেনে নেবি আমি ভাবতেই পারি না। আজ আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে গেলি গন্ধের পার, মিশে বসন্তে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি। মেঘের সঙ্গী উড়ে চলে গেলি গন্ধের পার, মিশে বসন্তে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি। রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি। রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি। কিন্তু তন্ময় এখন আসছে না কেন? সে কি জানে না আমি তার পথের দিকে চেয়ে বসে থাকবো? সে কি বুঝতে পারে না আমার মনে সব ক্লান্তি দূর করে দেয় তার এক পলকে একটু দেখা? এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? কথা বলে ক্ষতি কি? এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটেই তোর পাশে বসে মনের ভিতর কথা বলে ক্ষতি কি? এসে গেছে পদ্মবনের মধ্য হাতি। কি হলো চুপকি? তুমি আমার কাছ থেকে এভাবে দূরে সরে গেলে কেন? আমার পাশে তন্ময়কে মানায় শৈবাল, তোমাকে মানায় না। কেন মানায় না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। তাই মামার বাড়ি যাই, আমি অলরেডি এনগেজ, সিট খালি নাই। কি বললে? বদলে ভবিষ্যতের দিকে হাত বাড়াতে তোমার লজ্জা করছে না শৈবাল? লজ্জা কেন করবে? বেচারা তন্ময় তোমাকে যা দিতে পারি আমিও তো তোমাকে তাই দিতে পারি। শৈবাল, ভুলে যেও না তন্ময় আমার ভাবি স্বামী। আমি কিন্তু তোর থেকে অনেক অনেক বেশি দামি। আমি বিখ্যাত চৌধুরী এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার। আর বেচারা তন্ময়, ও তো একটা গেজেটেড বেকার। তোমার সব কথা আমি তন্ময়কে জানাবো। তন্ময় আসো কাছে। বন্ধু আমি ওগো এসেছি, বন্ধু আমি ওগো এসেছি। সুরের বাচ্চাটা এসে গেল। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের
হ্যালো তন্ময়। আরে শৈবাল না? হ্যাঁ, ঠিক তাই। আরে বাবা, কতদিন পর দেখা হলো, কেমন আছিস বল? তোর মতো ভালো নেই। কেন 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 কেন? কারণ তোর জীবনে বইছে বসন্তের মিষ্টি বাতাস, আর আমার জীবনে চলছে কাল বৈশাখীর ঝড়। কোথায় যাচ্ছিস? আমাদের কোম্পানিতে বন্ধু দীপেনের চাকরিটা একেবারে পাক্কা হয়ে গেল, সেই জন্য তো তার সঙ্গে কয়েকটা কথা বলতে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। সেই ফাঁকে তোরা দুই কপতি মিলে সুখের ডালে বসে শুরু কর। বন্ধু শৈবাল, আমার সেই ছোট্টবেলার বন্ধু, এতদিনেও এতটুকু পরিবর্তন হয়নি জানো চুমকি? এই চুমকি, এই চুমকি, কি ব্যাপার? ও বুঝতে পেরেছি। আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা তুমি কি বলো তো, আমার এই সামান্য অপরাধের জন্য তুমি কি আমারটাকে সারাই দেবে না? বই গেছে তোমার ডাকে সারা দিতে বই গেছে সাত রাজার ধন মানিক যখন পাওয়া আমার হয়ে গেছে বই গেছে তোমার ডাকে সারা দিতে বই গেছে তোমার ডাকে সারা দিতে বই গেছে তোমার ডাকে সারা দিতে বই গেছে। না বেশ তো, ৭ রাজার ধন মানিক যখন পাওয়া হয়েই গেছে, আমার আর এখানে থেকে কি লাভ? না না, আমি এখান থেকে চলে যাই, আর আমি কোনোদিন তোমার কাছে আসবো না। শত্রু, তুমি আমার শত্রু। আমি যত ভাবি তোমার উপরে রাগ করে থাকবো, কিন্তু তোমার মায়াবী কণ্ঠস্বর আমার সব রাগ জল করে দেয়, আর আমাকে তোমার প্রতি আরো অনুরাগিনী করে তোলে। তোমার ভালোবাসাও তো আমাকে বিচলিত করে চুমকি। তোমার মনে পড়ে তোমার লেখা সেই অসাধারণ নাটক দেখে আমি প্রথমে তোমার কাছে এসেছিলাম? না, তোমার অপূর্ব অভিনয়ে মুক্ত হয়ে আমি তো প্রথম তোমার কাছে এসেছিলাম। একদম নয়, আমি প্রথম। আরে না, প্রথম আমি। বলছি আমি প্রথম। তোমার মনে নেই আমি তোদের সব সমস্যান কভার করে দেবো। আমি দীপেন, তুই না মানে চুমকি আদাতে 2 কাপ চা করে নিয়ে আয়। আদা দিয়ে চা? হ্যাঁ রে হ্যাঁ, ওই চা খেলে মনে করবি যেন অমৃত পান করছি। অমৃত যে আমারও অরুচি নেই, তাকে ভুলে গেলি সালা দীপেন। সরি শৈবাল। চুমকি Don't worry, আমি এখনই তোমাদের 3 বন্ধুর জন্য চা করে আনছি, কিন্তু তার আগে আনছি আমার হাতে তৈরি গরম গরম তেলে ভাজা আর বর্তমানে স্পেশাল মুড়ি। এই তন্ময়, বললাম একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে অক্লেশে করিস? বন্ধু, অক্লেশে। আচ্ছা তুই কি সারা জীবন ওই চুমকির সঙ্গে প্রেম করে যাবে, বিয়ে করবি না? বিয়ে? আরে সেই কথাটা বলবো বলেই তো আজ আমি দীপেনের কাছে ছুটে এসেছি। তার আগে আমি তোকে কিছু বলতে চাই। বন্ধু ব্যক্ত করো তব মনীষা। আচ্ছা তন্ময়, তুই কি সারা জীবন নাটক লেখানে থাকতে নাট্য চাস? সাধনাই তো আমার ঈশ্বর সাধনা, নাটকই তো আমার শ্বাস প্রশ্বাস। ওটা তোর অন্ধবিশ্বাস। আরে দীপেন না, তুই দেখে নিস আমার সাধনার মাধ্যমে, আমার অধ্যবসায় দিয়ে ওই নাট্য সাহিত্যের সাগর থেকে আমি তুলে আনবো মুঠো মুঠো রত্ন গর্ভা ঝিনুক। আমি কিন্তু তন্ময়ের সঙ্গে একমত। আমার কিন্তু অন্য মত। ঝিনুক তুই কোনোদিনই পাবি না। কেন পাবি না? কি আজে বাজে কথা বলছিস? তুই কি জানিস মাত্র সামান্য কয়েকখানা নাটক লিখে চারিদিকে ছড়িয়ে পড়েছে এই তন্ময় চ্যাটার্জির নাম? থাম থাম শৈবাল থাম। আরে নাম হলে মন ভরে, পেট ভরে না। তাছাড়া তন্ময়ের মতো এমন পাতি নাট্যকার ওই প্রতিদিন পালে পালে জন্মাচ্ছে আর আগাছার মতো মরে যাচ্ছে। ওদের জীবনে কোনো মূল্যই নেই। দীপেন, তুই আজ কেমন বাঁকা বাঁকা কথা বলছিস? কেন কেন বল? তুই কি অস্বীকার করতে পারিস নাটক লিখিস বলে তো সৎমা ভারতী দেবী, মামা প্রভাত বাবু নিজ বই চিন্ময় তোকে অবজ্ঞা করে? তুই বোধহয় জানিস না দীপেন, আমার ছোট্ট ভাই সঞ্জু আমাকে অনুপ্রেরণা দেয়। আমার শিক্ষক বাবা ভুবন চ্যাটার্জির প্রজ্ঞা আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে। ওই প্রতিজ্ঞা নিয়ে তুই কত টাকা রোজগার করতে পারবি যে তুই আমার বোনকে বিয়ে করতে চাইছিস? দীপেন, তোর কথার জবাব আমি দিচ্ছি দিবেন, আমি দিচ্ছি। না না বন্ধু শৈবাল, আমাকে মহাভারতের অভিমন্যু মনে করে বন্ধু দীপেন আজ একাই সপ্তরথী হয়ে আমার দিকে নিক্ষেপ করে চলেছে নানান প্রশ্নবাদ। বন্ধু হয়ে আজ কেড়ে নিতে চাইছে আর এক বন্ধুর প্রাণ। হ্যাঁ, আমি অনামী নাট্যকার তন্ময় আজ বাংময় ভাষায় বন্ধু দীপেনের সব প্রশ্নের জবাব দেব। কি জবাব দিবি তুই? বন্ধু দীপেন, আমি মহাভারতের অভিমন্যু নই, আমি এক স্বপ্ন ফলানো কৃষক। আমার নাট্য সাধনার মাটিতে আমি সবে মাত্র রোপণ করেছি স্বপ্ন বীজের চারা। তুই দেখে নিস খুব শীঘ্রই সেই স্বপ্ন বীজের চারা কেমন মহিরু হয়ে পরিণত হয়ে আমাকে দেবে মুখ্য ফল। তোর মুখ্য ফলের গাছে
আমি ঢেলে দিলাম আমার উপেক্ষার উষ্ণ জল। দীপেন যা বলতে চাস স্পষ্ট করে বল। তাহলে কষ্ট করে শোন, চুমকির সঙ্গে তোর বিয়ে হবে না, তাকে তুই ভুলে যা। না দীপেন না, আজ আমি তোর সামনে দু হাত পেতে দাঁড়িয়েছি, তুই আমাকে ভালোবাসা ভিক্ষে দে। তুই মৌনব্রত নিচ্ছিস নাকি? ছি ছি ছি, বন্ধু তুই বন্ধুকে ভিক্ষা দিতে পারছিস না? ভিক্ষা আমি দিতে পারি, তবে একটা শর্ত। কি বন্ধু, কি সেই শর্ত? ওই নাটক ফাটক লেখা বন্ধ করে তুই যদি ব্যবসা করতে পারিস, আর ব্যবসা করে তুই যদি সাফল্যের শিখরে উঠতে পারিস, তাহলে আমি কথা দিলাম চুমকিকে আমি তোর হাতেই তুলে দেব। বেশ, আমি তবে চললাম। সেখানে তোর তুই চুমকির সঙ্গে দেখা করবি না? না বন্ধু শৈবাল, চুমকি এলে তাকে বলিস ভালোবাসার নিরাপদ বাসা বাঁধার এক বুক আশা নিয়ে তার তন্ময় গেছে স্বপ্নের সন্ধানে। বন্ধু শৈবাল, আজ তোকে সাক্ষী রেখে আরেক বন্ধু দীপেনের কাছে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, প্রতিষ্ঠার রাজ হয়ে সাফল্যের পক্ষীরাজে চড়ে আমি আবার একদিন তোদের কাছে আসবো। না না বন্ধু, সেদিন আমি আমার ভালোবাসা তোদের কাছে ভিক্ষে চাইবো না, আমার ভালোবাসার সংযোগটাকে আমি হরণ করে নিয়ে যাব, হরণ। আর এই কথাটা তুই স্মরণ রাখিস বন্ধু, স্মরণ। হরণ করে নিয়ে যাবে। আমি যেমনটাই শিখেছিলাম তুই তেমনটাই করেছিস। এবার ওই তন্ময়ের সম্বন্ধে চুমকির সঙ্গে পুরো আচরণ করতে পারলেই তুই পেয়ে যাবি সৌভাগ্যের সেই সৌভাগ্যের শীর্ষ আসনে লোভেই তো আমি আমার চরিত্রটা বদলে নিয়েছি বন্ধু। তুই দেখে নিস চুমকির স্বপ্নের পোলাওয়ে কেমন 5 ফোড়ন দিয়ে দেই, 5 ফোড়ন। এই নাও দাদা, এই নাও তোমাদের 3 বন্ধুর জন্য গরম গরম তেলে ভাজা আর কি তন্ময় কোথায় গেল? সে চলে গেছে। আশ্চর্য, মুড়ি তেলে ভাজা না খেয়ে চলে গেল। এবং যাওয়ার আগে সে কয়েকটা কথা বলে গেছে। চুমকি, কি কথা বলে গেছে শৈবাল? তুমি আমাকে সেটা জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না, তুমি তোমার দাদাকে জিজ্ঞাসা করো। বলো দাদা বলো, তন্ময় এখান থেকে যাওয়ার আগে তোমাকে কি কথা বলে গেছে? মানে তন্ময় বলেছে মানে তোকে সে বিয়ে করবে না। দাদা তুমি কি আমার সাথে রহস্য করছো দাদা? রহস্য নয় চুমকি, রহস্য নয়, কথাটা একেবারে জলের মতো পরিষ্কার। আমি তো কিছুতেই ভাবতে পারছি না ওই তন্ময়ের এত টাকার খিদে। তার মানে তন্ময়ের কাছে আমি তোর বিয়ের প্রস্তাব দিয়েছিলাম রে চুমকি, কিন্তু তন্ময় বলেছে ওই 5 লাখ টাকা না পেলে না তোকে সে বিয়ে করবে না। তুমি কি বলছো দাদা? তন্ময় টাকা চেয়েছে, টাকার ডাড়ি পাল্লায় আমার ভালোবাসাকে ওজন করতে চেয়েছে। না না, আমি এখনই যাব, আমি এখনই যাব। চুমকি, আমি তার মুখোমুখি দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করবো, তন্ময় তোমার যদি এতই টাকা লোভ, তাহলে কেন তুমি আমাকে ভালোবাসার কথা শুনিয়েছিলে? কেন তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে? আমি যাবো দাদা, আমি এখনই যাবো। কেন যাচ্ছিস? আরে দয়াও ভিক্ষা চাইতে? ভিক্ষা তো আমিও চেয়েছিলাম রে চুমকি, কিন্তু সে আমাকে ঘৃণার থুৎকার দিয়েছে। তন্ময় চ্যাটার্জি, তুমি একটা বিশ্বাসঘাতক। তন্ময় চ্যাটার্জি, তুমি একটা শয়তান। তন্ময় চ্যাটার্জি, তুমি একটা জানোয়ার। অস্বীকার করেছে। আমি তার মুখ দেখতে চাই না তন্ময় চ্যাটার্জি, আমি মুখ দেখতে চাই না। আমি তাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কিন্তু এখন আমি কি করি? বন্ধু দীপেন, ভেঙে পড়িস না রে দীপেন, ভেঙে পড়িস না। ঠিক বলেছিস শৈবাল, যেখান থেকে যেমন করে ওই 5 লাখ টাকা জোগাড় করি না, আমি তার সঙ্গেই তোর বিয়ে দেব। না, যে আমার ভালোবাসাকে অস্বীকার করেছে, লোভের দাড়ি পাল্লায় যে আমার অন্ধবিশ্বাসকে লোভের ছুরি দিয়ে যে খুন করতে চাইছে, সেই খুনি অভিনেতাকে আমি বিয়ে করতে পারবো না। ওই তন্ময় চ্যাটার্জি আমার সাথে বিয়ে হতে পারে না। শৈবাল, তন্ময় আমাকে লজ্জায় ফেলে গেছে। তুমি কি পারে না সেই লজ্জা থেকে আমাকে উদ্ধার করতে? তার মানে আজ এখন এই মুহূর্তে তুমি কি পারো না আমাকে বিয়ে করতে? পারি না। কারণ কারণ তুমি তন্ময়ের বাধ্যতা, তাছাড়া
তাছাড়া তুমিও তো তন্ময়কে ভালোবাসো। তুমি তো আমাকে ভালোবাসতে চেয়েছিলে, আমার ভালোবাসা পেতে চেয়েছিলে। তবু আমি পারবো না। আমার অপমানের প্রতিশোধ তুমি নিতে পারবে না। প্রতিশোধ তো আমি নেবই রে হরম জাতি সালি চুমকি। একদিন তুই আমার ভালোবাসাকে অস্বীকার করেছিলি, তার আজ বিরুদ্ধে নেব চরম প্রতিশোধ। তুই কি তোর বন্ধুকে ভগ্নিদায়ী থেকে উদ্ধার করতে পারবি না? মানে আমার এই অসহায় বোনটিকে তুই বিয়ে করতে পারবি না? বল না শৈবাল। চুপ করে থেকো না শৈবাল, বলো। বেশ, তোমার অপমানের প্রতিশোধ নিতে এবং আমার ভগ্নিকে তার ভগ্নি দায় থেকে উদ্ধার করতে এই আমার প্রাণের বন্ধুকে আমি কথা দিলাম। তন্ময় চ্যাটার্জি, আমার মন থেকে আমি চিরদিনের মতো তোমাকে মুছে দিলাম। আর আমি নতুন স্বপ্নে বিভোর হয়ে আমি আমার একমাত্র বোন চুমকিকে তোর হাতেই তুলে দিলাম। না না প্রভাত বাবু, আপনি যতই আমার বন্ধু হন না কেন, বর পরে এই নগদ 3 লক্ষ টাকা আমি আপনার বোন ভারতী দেবীর হাতেই তুলে দিতে চাই। কিন্তু দিদি তো বাড়িতে নেই উচিত বাবু। আর তাতে কি হয়েছে? আপনার জামাইবাবু ভুবনবাবুকে রেখে দিন না, টাকাটা বরং তার হাতেই তুলে দেবো। তাহলে আপনার ভাই বিয়ে বাড়িতে হবে না। হবে না মানে? আপনারা আমাকে কথা দিয়েছেন, তাছাড়া আপনাকে আমি নগদ 1 লক্ষ টাকা দালালি দিয়েছি। এখন যদি না বলেন তাহলে আরে মশাই, আমার জামাই বাবুকে আপনি চেনেন না। লোকটা সারা জীবন মদ আদর্শ নিয়ে মাস্টারি করছেন, আর সে যদি শুনে যে টাকার বিনিময়ে আমরা তন্ময়ের বিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান মশাই, দাঁড়ান। আচ্ছা, আপনার কি বিয়ের ব্যাপারে আপনার জামাইবাবু ভুবনবাবুর সঙ্গে কোনো পরামর্শ করেননি? আরে পরামর্শ না করলে কি তিনি মত দিতেন? যাকে টাকাটা এখন আপনি আমাকে দিন। কিন্তু প্রভাত বাবু, দেখুন অজিতেশ বাবু, আপনি যদি আমার উপর বিশ্বাস না রাখতে পারেন, তাহলে টাকাটা আপনি দিদির হাতেই দিয়ে দিবেন। আমি বরং কথাটা জামাই বাবুকে। না না প্রভাত বাবু, আপনি এত বড় ক্ষতি করবেন না। এই নিন বরপনের নগদ 3 লক্ষ টাকা। ওল নাই, বিয়েটা কিন্তু এ মাসের 15 তারিখেই হবে। হ্যাঁ, কিন্তু একটা কথা, হ্যাঁ, কি কথা? ভারতী দেবীকে বলবেন তিনি যেন কাইন্ডলি আজ এক্ষুনি আমাকে একটা মোবাইলে ফোন করেন, কেমন? চলি, গুড বাই। আপনার জন্যই ঘুরে গেছে আমার নিজের ভাগনাদের ভাগ্যের চাকা। কিন্তু এত টাকা তো আমি দিদিকে দেবো না। এখান থেকে যদি 1020 টাকা নিয়ে ছেপে দেই, দিদি জানতেই পারবে। তুই ঠিক বলেছিস ভাই, আমি কিছুই জানতে পারবো না। আরে দিদি তুই ভাই রে, তুই যদি যাস ওই ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। টাকাগুলো তুই কেড়ে নিলি, বেশ আমার কমিশনটা দিয়ে দে। কমিশন মানে? সে কি রে দিদি, তোকে এতগুলো টাকা আমি পাইয়ে দিলাম, তুই আমাকে 6% কমিশন দিবি না? দিদির কাছে কমিশন চাইতে তোর লজ্জা করে না? দিদি রে, টাকার জন্য মা হয়ে ছেলে বিক্রি করতে তোর যদি না লজ্জা হয়, আমার কেন লজ্জা? ভুলে যাস না প্রভাত, তন্ময় আমার সতীনের ছেলে, কিন্তু তুই তো আমার নিজের ভাই। মরে যাই মরে যাই, রে যাই তোর টাকা ধর। তার টাকা কাকে দেব রে প্রভাত? এই টাকা তো আমার নয়, এই টাকা তন্ময়। আমি যার টাকা তার হাতেই তুলে দেবো। আরে হাতে টাকা পেয়ে তুই চোখ উল্টে দিলি। তুই দেখছি সত্যি আমার চারু। আরে ঘুঘু না হলে আমার অপদার্থ স্বামী আর ওই সতীনের ছেলে নিয়ে আমি ঘর করতে পারি? তুই তাহলে সত্যি আমাকে টাকা দিবি না? না, দেব না। বেশ, তাহলে আমি কথাটা জামাই বাবুকে বলি। এই শোন শোন শোন, রাগ করিস না প্রভাত, রাগ করিস না। ওই তন্ময়ের সঙ্গে সুকন্যা বিয়ে হলো না, তোকে আমি 5000 টাকা দেবো। কথা দিচ্ছি। আরে তুই আমার ভাই, তোকে কি আমি মিথ্যে কথা বলতে পারি নাকি? কিন্তু একটা কথা। কি কথা? আমার সঙ্গে চালাকি করেছিস কি? ওকে আমি হাঁড়ি দিয়ে দেব। কথাটা তুই ভালো করে মনে রাখিস, বুঝলি? আমার ভাই হলে কি হবে? ওটা একটা শকুন, টাকারে গন্ধ পেয়েছে অমনি। কত টাকা যেন মায়া মাখা। গলগলে নোটের কি মিষ্টি গন্ধ।
মাগো অপূর্ব অপূর্ব তোমার হাসির ছন্দ। একই সঞ্জয় তুই তোমার ময়লা আচলে তোলে টাকাগুলো না হয় লুকিয়ে রাখবে, কিন্তু তোমাদের দুই ভাই বোনের মুখে যে লোভের ছবি ফুটে উঠেছে সেটা তুমি কি দিয়ে ঢাকবে? কি বলতে চাস তুই? বর্দার বিয়ের জন্য টাকা তো নিয়েছো, বাবার সঙ্গে পরামর্শ করেছো, বর্দার মতামত নিয়েছো? প্রয়োজন মনে করি না। তুমি কি উপসী ছাড় পোকার মতো রক্তের শাস্তি তুমি তোমার বিবেকটাকেই বাদ দিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, শুধু তোরা চিন্ময়ের মঙ্গলের জন্য। মা মেয়ে নেকা তুই কি জানিস না তোর এই অপদার্থ মাস্টার বাবা তোরা চিন্ময়ের চেয়ে তন্ময়কে বেশি ভালোবাসে। আমাদের ফাদারটা বড় ছেলের জন্য যতক্ষণ ভাবে তার এক ফোঁটাও কিন্তু আমাদের জন্য ভাবে না। তোদের কথা আমি মানি না। সঞ্জয় দিবা নিশি যে মানুষটা আমাদের মঙ্গল কামনা করে তার সম্পর্কে ওইসব কথা ভাবো কি করে? তোমাদের লজ্জা পাওয়া উচিত। লজ্জা কেন হবে? আমরা তো অন্যায় কিছু বলছি না। ছোটদা শোন হতো ছাড়া তোর মেয়ের এই বিয়ের পরের টাকায় তোদের দু ভাইয়ের আমি ভবিষ্যৎ করব, তোদের জন্য আমি সুখ কিনবো সুখ। আমাদের জন্য সুখ কিনতে চেয়ে তুই বর্দার জীবনের সুখ বিক্রি করে দেবে? ছি মা ছি। ঠিকই করছিস কেন? আরে ওই তন্ময় চ্যাটার্জি সে কি আমাদের নিজেদের দাদা নাকি? তবু সে সৎ, তোর মতো অসৎ নয়। কি বললি? দেখবি রাস্কেল, মারবো এক থাপ্পড়। ওই ভদ্র মহিলার প্রশ্রয়ে ওটাই তো বেশ ভালোই রপ্ত করেছিস। তোদের সাথে কথা বলবি সঞ্জয়, ভুলে যাবি না চিন্ময় তোর দাদা আর আমি তোর মা। তোমাকে আমার মা ভাবতে ঘেন্না হচ্ছে। দাঁড়া দাঁড়া, আগে এই টাকাগুলো আমি আলমারিতে রেখে আসি, তারপর তোকে আমি উচিত শিক্ষাই দিচ্ছি। মাগো আমি যে অনেক আগেই বাবা দারুষে দীক্ষা নিয়ে ফেলেছি। আর ওই দীক্ষা পেয়েই এই তোর ব্রেনটাকে না একদম গুবলেট করে ফেলেছিস। বাজে কথা বলিস না। আরে শোন না তাহলে কাজের কথা বলি শোন। তোর কলেজের এই বান্ধবী খেয়ালি রে, প্লিজ ওর সঙ্গে আমার প্রেমের লাইনটা বানিয়ে দিতে পারবি? তুই কি বলছিস ছোটদা? আমি তোর ভাই। আরে শোন এটা তো একটা হাইটেকের যুগ। এই যুগে দাদা ভাই বোন সব একদম ডিয়ার ব্রাদার, তোর এই হাইটেকের যুগে ইন্টারনেটের ওয়েবসাইটে আমি এখনো খাতা খুলতে পারিনি। তোর মতো আমি লিখতে পারিনি www.nirlojjosonjoychatterjee.com। থাম বেশি জ্ঞান দিবি না বুঝলি? তোর কলেজের এই বান্ধবী খেয়ালি লাইন আমি করবই, নইলে কলেজের বন্ধুদের সঙ্গে আমার প্রেস্টিজটাই থাকবে না। বাই দ্য ওয়ে এই প্লিজ 100 টাকা দে না রে, সিনেমায় যাবো রে। সিনেমা সে কি পড়তে যাবি না? আরে সঙ্গীত ছেড়ে কলেজের পড়া রাবিশ সালা বইটাকে হিট করেছে মানে, যেমন গান তেমনি নাচ। বোম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি আমার বাংলাতে। আরে কওনা প্যার হে গানে দেই পরিচয় হয়েছে তবু বলা না মনটা আমার বাঙালি, মনটা আমার বাঙালি। হে বুকে আলো নাচিয়ে এসেছি আমার বাংলাতে। আমি কি পাড়ার লোকজন দুটিকে বলবো এই যে আপনারা এসে দেখে যান শিক্ষক ভুবন চাটুর্যের বাড়িতে কেমন বানর নাচ চলছে? বাবা কি বললে? আমি বলতে চাই এটা কি ভদ্রলোকের বাড়ি না চিড়িয়াখানা? চিড়িয়াখানা নয় মিস্টার ফাদার, এ বাড়িটা না একটা জেলখানা। অভাবের শেকল পরিয়ে তোমরা আমাকে বন্দি করে রেখেছো না? ভালোই করেছো। ভাই 100 টাকা ছাড়া তো 100 টাকা। তোকে আমি 1 টাকাও দেব না। তুমি না দিলে আমি দেবো। এই রে চিনু 100 টাকা। ভারতী উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই। আমার মাদার যেখানে আমাকে ফেভার করে সেখানে তোমার কথা আমি বদার করি না ফাদার। এ টাটা বাই বাই। ছোটদা বোম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি আমার বাংলাতে। আরে কহো না প্যার হে গানে দেই পরিচয় হয়েছে তবু বলা না মনটা আমার বাঙালি, মনটা আমার বাঙালি। টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই।
অপমান করে ইট মারলে পাটকেল তো খেতেই হবে। ছোটদাকে টাকা দিয়ে তুমি অন্যায় করলে মা। বাজে কথা বলিস না সঞ্জয়। সঞ্জয় ঠিকই কথা বলেছে। তুমি কি জানো তিন মাস রাত কোথায় নেমেছে? তাতে তোমার কি আসে যায়? আসে এবং যায় ভারতে। কলেজ পালিয়ে চিন্ময় যখন পাড়ার মোড়ে যুবতী মেয়েদের অশ্লীল ইঙ্গিত করে, তখন আমার সম্মান ধুলোয় লুটিয়ে যায়। তখন আমার এই লজ্জায় ঘেন্নায় শিক্ষক ভুবন চাটুর্যের উঁচু মাথাটা তখন নিচুতে নেমে আসে। বাবা তখনই তো মনে হয় সঞ্জু, তখনই তো মনে হয় আমি বোধহয় ব্যর্থ রূপকার। শিক্ষার হাতুড়ি পিটিয়ে আমি অনেক লোহাকে সোনা করেছি, কিন্তু নিজের ছেলেকে আমি সোনা করতে পারিনি। এটা আমার চরম পরাজয়। ভয় কি? তোমার ওই নাটক গলা বড় ছেলে তোমাকে জয় এনে দেবে, জয়। সেই আশাটাই তো আমার একমাত্র সঞ্চয় ভারতী। কিন্তু তোমার সঞ্চয় বেশি দিন থাকবে না বাবা। লোভ আর আত্মসুখের মোহে তোমার একমাত্র সঞ্চয়কে অপচয় করে দেবে আমার এই মায়াবিনী মা, এই রাক্ষসী মা। আমি মায়াবী, আমি রাক্ষসী। ভুল ভুল মা, ভুল। আমার ছোট্ট ভাই সঞ্জু তোমাকে ভুল বলে গেছে মা। মা গো, ও না জানলেও আমি তো জানি মা। মা শব্দটি জীব জগতের জন্ম সূতিকাগারের পবিত্র মাটি, সেই মাটি চিরকাল পবিত্র থাকে মা। সঞ্জুকে তুমি ক্ষমা করে দিও মা। বিস্ময় বিষাদ ভরা এই পৃথিবীতে মমতা মাখানো মায়ের কোলই তো সন্তানের নিরাপদ আশ্রয়। এসব কথা তুই কোথায় শিখলি তন্ময়? কেন বাবা, কেন? তোমার প্রজ্ঞায় তোমাকে শিখিয়েছে বাবা। আমার প্রতি মা আর প্রভাত মামার অবজ্ঞা চিন্ময়ের উপেক্ষাই তো আমাকে শিখিয়েছে। অব্যয় এসো না অন্বেষা, ভাষা ভাষা চোখে ওই সঞ্জয়ের নীরব ভাষাই তো আমার জীবনে জাগিয়ে তুলেছে সৃষ্টির নেশা। সেই এসো না অন্বেষা নেশাই তো আমাকে নতুন করে স্বপ্ন দেখায় বাবা। নাটক না করে জবাব দে। এই সংসারটাতে নুন আনতে পান্তা করে যাচ্ছে, তুই কি সে খবর রাখিস? কল্পনার নীল আকাশে জার্মনি বিচরণ করছে। কেন তুমি টেনে মাটিতে নামাতে চাইছো? বাবা, সৃষ্টির এই ধ্যানে মগ্ন জ্ঞান তাপসে কেন তুমি তার ধ্যান ভঙ্গ করতে চাইছো? বলি তোমাকে বাচ্চুকের লোক পেয়ে গেছে। ভারতী, তুমি কি জানো না তোমার পেনশনে কয়েকটা টাকায় এই সংসার চলছে না? আরো টাকা দরকার, আরো টাকা। আমি দেবো, আমি দেবো। এই সংসার চালাবার জন্য এখন থেকে যত টাকা প্রয়োজন সব আমি দেবো। আর তার জন্য আমি লেখা ছেড়ে দিয়ে ব্যবসা করবো। ব্যবসা? তুই লেখা ছেড়ে ব্যবসা করবি? এছাড়া তো অন্য কোনো পথ নেই বাবা। মায়ের বাক্য যন্ত্রণার হাত থেকে তোমাকে মুক্ত করতে আরেক বিশেষ অনিবার্য কারণে আমাকে যে অনেক অনেক টাকা রোজগার করতে হবে বাবা। আর তার জন্য অনিচ্ছা সত্ত্বেও আমাকে যে ব্যবসা করতে হবে বাবা। কিন্তু ব্যবসা করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন বাবা। ওই টাকাটি কোথায় পাবি? জানি না বাবা, জানি না কে দেবে, কোথায় পাবো অত টাকা, আমি কিচ্ছু জানি না। ওই টাকা আমি তোকে দেব। তুমি দেবে? তবে তার বিনিময়ে তোকে একটা কাজ করতে হবে। বলো মা, বলো কি করতে হবে? চৌধুরী এন্টারপ্রাইজের মালিক ওই অজিতেশ চৌধুরীর ভাইজি সুপর্ণাকে তোকে বিয়ে করতে হবে। না না মানে অসম্ভব, আমি পারবো না ভাই, আমি পারবো না। কেন পারবি না? সেই মেয়েকে বিয়ে করলে আমরা অনেক কিছু পাবো। আর অনেক কিছু পাওয়ার লোভে তুমি তন্ময়কে বিক্রি করে দেবে ভারতী? কি করে ভাবলে মা আমি তোমার নিজের সন্তান নই বলে? মা গো, তুমি আমাকে সন্তান বলে না মানলেও আমি তো তোমাকে মা বলেই মানি মা। দেবীর আসনে বসিয়ে আমি তোমাকে পুজো করি। আর তুমি আমার সেই ভক্তের পুজো না নিয়ে আমার সহস্রের বলিদান চাও মা, বলিদান। কেন মা, কেন? আমি কি একটা ফুটবল? অনেক সুখের লোভে তুমি আমাকে আমার জীবন বোধের ময়দান থেকে বার করে দিতে চাও? তোর মা যদি তোকে অন্যায় ভাবে বের করে দিতে চায়, তাহলে আমিও ভুবন মাস্টার রেফারি হয়ে ওকে আমি লাল কার্ড দেখিয়ে দেবো। তাহলে আমি দেখো ব্যবসার জন্য ওকে কে টাকা দেয়। আমিই দেবো। আমার শেষ সম্বলে বাড়িটা আমার বন্ধুর কাছে মর্গেজ রাখবো। চল বাবা, বাড়ি দলিলটা তুই নিবি না? তোর মায়ের জন্য আমার দু ছেলেকে তুমি ফাঁকি দিতে পারবে না। কি বলো? মা তো ঠিক কথাই বলেছে বাবা। না বাবা না, ওই বাড়ি মর্গেজের টাকায় আমি ব্যবসা করতে পারবো না বাবা, আমি কিছুতেই পারবো না। তুই বাঁচলে তো আমরা বাঁচতে পারবো বাবা। আর তুই হাসলে
আমরাও তো হাসতে পারবো বাবা। কিন্তু বাবা, কিন্তু কিসের তন্ম? তুই কি চাস আমার এই উঁচু মাথাটা নিচুতে নেমে না না বাবা না, তুমি তো আমার আদর্শ, তুমি তো আমার প্রতিজ্ঞা, তাই তোমাকে অবজ্ঞা করে আমার জীবনের সংজ্ঞা আমি বদল করতে চাই না বাবা। তুই কি তাহলে আমাদের আশ্রয়হীনা করবি? তো দু ভাইকে তুই ফাঁকে দিবি? না মা না। তাহলে তাহলে তুই আবার কথা শুন, তোর ভাই তুই আবার না, তুই শুনবি না। তুই আমার কথা শোন। আমি তোর বাবা, জন্মদাতা। ঋদ্ধি ক্ষমা প্রতিজ্ঞা অক্লান্ত প্রতিভু হিমবাহ হিমালয় পর্বতের মতো মৌন তপস্যায় প্রত্যাশায় দীর্ঘ জ্যোতি শুধু ক্ষয়ে ক্ষয়ে অক্ষয় স্বপ্নের শিল্প আত্মদোতনায় দেহ ত্যাগ করি যুগে যুগে নবদেহ নির্মাণের অনিত্য অনিক্ষণ তিতিক্ষার তুমি শিক্ষা, তুমি জন তন্ময়, গর্ভে না ধরলেও আমি তোকে মানুষ করেছি, আমি তোর মা। নির্ঝরের স্বপ্নভঙ্গ মৃত্তিকা পরশ হরষে আপন দেহে মৃত্যু বীজ করিয়া বপন হাসি মুখে গান পেতে সন্তানের করুণ ক্রন্দন যুগে যুগে শোনো তুমি লালন পালন কত নিশি জাগরণ আগুলিয়া বক্ষের পঞ্জরে আদরে আদরে স্নেহ করে বারে বারে দাঁড়িয়ে চিনবন লক্ষ শব্দের বীজে অঙ্কুরিত ওই কাজ করি শব্দ কল্পদ্রুম সর্বংশ জননী তুমি নিজে তোমারই উপমা। তুই আমার আবার একদিকে মা, অন্যদিকে বাবা, একদিকে আমার মায়ের কাতর আহ্বান, অন্যদিকে আমার বাবার অসহায় আরতি। আপনারাই বলুন না, আমি এখন কোন পথে চলি, আমি কার কথা শুনি? না বাবা, তুই আমার কথা শোন বাবা। তুই আবার কথা শোন। না বাবা, তুই আমার কথা শোন বাবা, তুই আমার কথা শোন। Stop! Stop! Stop it! মাগো, আমি জানি পিতার স্নেহ পদ্ম পরাগের মতো সন্তানের সর্বাঙ্গে জড়িয়ে ভরিয়ে রাখে শুভ কামনা অপ্রকাশ্য সেই স্নেহ ব্যঞ্জনা যখন শাসনের কণ্ঠস্বর কাজ করে ঠিক তখনই তো আনচান করে ওঠে মমতাময়ী মায়ের স্নেহের ভান্ডারে বিন্দু বিন্দু করে জমে ওঠা মমতার তরঙ্গ। তাই বাবা যখন শাসন করেন মা করেন সোহাগ, তাই বাবা মায়ের শাসনে সোহাগে তিলে তিলে বেড়ে উঠে যে সন্তানের হৃদয়, সেই হৃদয়ের বিচারে বাবা মা দুই তো সমান। কিন্তু মা গো, আজ নিতান্ত নিরুপায় হয়ে অনিবার্য রক্তের টানে আমি মেনে নিলাম। মানবো না, এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ওই রাজকাল প্রভাত চক্রবর্তীকে আমি ছাড়বো না, আর শয়তানি ভারতী দেবীকে আমি দেখে নেবো। আপনি ভুল করছেন স্যার, ওদের কোনো দোষ নেই। প্রভাত এবং ভারতী দেবী গতকাল এসে আমাকে সব কথা বলে গেছে। তারা কি কথা বলে গেছে? ভারতী দেবী তার স্বামী ভৌরবের সামনে তন্ময়বাবুকে বিয়ের জন্য উন্নত করেছে, এমনকি তন্ময়বাবুর ব্যবসার ব্যাপারে টাকাও দিতে চেয়েছিলেন, কিন্তু তন্ময় তাদের রাজি হননি। তাহলে তন্ময় ব্যবসা করার টাকা কোথায় পেল? ভৌর তার বাড়িটা বন্ধ রেখে তন্ময়বাবুকে টাকা দেবেন, সেই টাকা নিয়েই তন্ময়বাবু ব্যবসা করবেন। পারবে না। আমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তন্ময় বাড়ি বন্ধকের টাকায় ব্যবসা করতে পারবে না, আমি তাকে ব্যবসা করতে দেব না। তার ব্যবসা করার স্বপ্ন আমি ভেঙে দেব। ওকে যাবেন করবেন না, তন্ময়বাবুকে যদি বুঝিয়ে বলা হয়। কোনো প্রয়োজন নেই। তাহলে কি সুবর্ণ দেবীর সব বিয়ের আয়োজন বন্ধ করে দেবো? যেমন চলছে তেমনি চলবে। কিন্তু কিন্তু কিভাবে স্যার? তন্ময়বাবু যে বেশি কৌতূহল কিন্তু আমি পছন্দ করি না। আই এম রিয়েলি সো সরি স্যার, এরকম কাজ আমি আর কখনো করবো না।
এটা এটা আপনার কাছে প্রমিস করে গেলাম স্যার, প্রমিস করে গেলাম। কিন্তু তন্ময় চ্যাটার্জি, আমাকে আমাকে অপমান করার ফল তোমাকে আমি কড়াই গন্ডায় বুঝিয়ে দেবো। কিন্তু তার জন্য তো আমাকে আজ ব্যাপারটা শৈবালকে জানাতে হবে। কিন্তু কিন্তু যে জন্য আমি সোনালী পার্কে এলাম সেটা তো দেখতে পাচ্ছি। অত শৈবাল নাকি বলেছিল তার লোকজনরা এই সোনালী পার্কের ভেতর দিয়ে কোকেন আর হেরোইন পাচার করে। তবে কি আমি আসার আগে অনেক অনেক শৈবালের কাছেই দাঁড়ান বাবু দাঁড়ান, চলে যাওয়ার আগে আমার একটু সাহায্য করি যান। কি চাই? আপনার মোটর গাড়িটা চাই। ওই গাড়ি করে আমার বউরে নিয়ে আমি হাসপাতালে যাব। তোর সাহস তো কম নয়। কি করব বাবু, আমার বউটার চেপে সব বেদনা উঠেছে। ও বাবা গো, আমার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলে কোকার বাবা। আমি যে পেশে পেছনে সহ্য করতে পারছি না। ও বাবু, আপনার গাড়িটা দিন না। গাড়ি দেবো না। তাহলে আপনার কোকার কুকুকে পার্কে পেশাব করে দেবো। এই এই এই, তোর এখান থেকে যাবি না, আমি পুলিশকে ডাকবো। তাহলে যে কেসটার জন্যই সয়ে যাবে বাবু। তার মানে মালটা স্যার জলের মতো পরিষ্কার। পুলিশ এলে বলবো আমার এই কোকা কুকির বাবা আপনি কি এই অজিতেশ চৌধুরীকে তোরা ব্ল্যাকমেল করতে চাইছিস? দাঁড়া দাঁড়া, তোদের আমি মজা দেখাচ্ছি। আপনি বোকা বনে গেলেন স্যার। কি বললি? আমার পেটের এই কোকার কুকির নাম কি কি হেরোইন। হেরোইন? আর আপনার পেটের এই খুকির নাম কি জানেন? কোকেন। বুঝতে পেরেছি তোমরাই শৈবালের লোক। হ্যাঁ স্যার, আমরাই শৈবালের লোক। হ্যাঁ, বাবা ভালো কথা। তোদের নামটা কি? আজকে আমার নাম কেষ্ট। আচ্ছা, আমার নাম রাধাকান্ত। লোকে বলে কলঙ্কিনী রাধা। ও বাবা ভালো কথা ভালো কথা। কিন্তু মালগুলো কোথায় সাপ্লাই করতে হবে সেটা শৈবাল ভালো করে বলে দিয়েছে তো। সে কথা বলতে হবে না স্যার, সামনের ওই ডাক্তার সালা ক্ষেতিস মাইতির চেম্বার। টিকটিকি নজর পড়ে যাবি না তো? কি করে পড়বো বাবু, আমি যে 10 মাসের পোয়াতি। হাসপাতালে যাচ্ছে ছেলে হতে গো, ছেলে হতে। চমৎকার চমৎকার। আমার মেয়ে খেলি দিকে আসছে। আমি পার্কের পেছন দিয়ে পালিয়ে যাচ্ছি। পালিয়ে চলে যা তো, দিদিমণি আসছে। চুপ, দিদিমণি আমাদের চেনেই নাকি? তার চেয়ে আজ দুজনে বসে জমিয়ে বিড়ি খেয়ে গল্প করি। না, বিড়ি তুই খা। এই নে বিড়ি নে, আমি বরং একটু দিদিমণির সঙ্গে রসিকতা করি। ছি 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 ছি, রঘুদার কোনো কাণ্ড জ্ঞান নেই। সুপর্ণাদের বিয়ের টোপর কিনতে দশকর্মার দোকানে গেছে তো গেছেই, এখনো ফেরার নাম নেই। অবশ্য সুপর্ণাদের বিয়েটা ফাইনাল হওয়ার পর থেকে রঘুদা যেন আনন্দে পাগল হয়ে গেছে, পাগল। আমার খুলে গেছে ম্যাডাম। কি খুলে গেছে রঘুদা? আমার মনেরই ভালোবাসার আগুন। কি বললে? এই, কে তুমি? আজকে আমি কদমতলার কেষ্ট। কেষ্ট? তাই এখানে কেন? কদমতলায় যাও, রাধাকে পাবে। হ্যাঁ, তুমি তো আমার রাধা। মরণ ওই ও আটকুড়ির বেটা, ও ওলা উঠা, ও বাঁশ বুকো। আমি থাকতে এই অন্য মেয়ের সঙ্গে প্রেম। চাপ বাবা, এই তুমি আবার কে? আমি ওই হাড়াবাতি কেস্টার বিয়ে করা স্ত্রী গো। এই, তোমার স্বভাবটা তো খুব বিশ্রী। নিজের বিয়ে করা স্ত্রী থাকতে থাকবা না, থাকবা না, ওরে আমি ছাড়িয়ে দিব। তা তো দিবি, ওটাই তো পুরুষ মানুষের আসল চরিত্র। ঘরে বিয়ে করা স্ত্রী থাকলেও এই জোয়ান মেয়েদের খালি চুক 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 করে। ছি, তুমি নিশ্চয়ই তোমার স্বামীকে ভালোবাসতে পারো না। ভালোবাসতে চাইলেও ও তো এখন আমাকে মনেই ধরে না। কেন কেন? কারণ আমি যে পোয়াতি গো, পোয়াতি। তা
তো তাই তো? এই কমাস হলো? হ্যাঁ, 1 মাসও হয়নি। কি বলে? মানে ভুল বলি ফেলিছে ম্যাম স্যার। আসলে পেশাবতে একদিনও বাকি নাই বলতে যে কি গো? তাই তো? হ্যাঁ গো, হ্যাঁ তাই। পেশাব বেদনা কি আর আমার 3 মাস খেয়াল আছে। আর ঠিক ওই জন্যই আমি ঠিক করেছি তোকে ছেড়ে দিয়ে আমি আজই বোম্বে চলে যাবো। আমার কি করবো না চলো রে, এই পোয়াতি অবস্থায় একা বেলা চলে যাচ্ছে। এই কাঁদছো কেন? চুপ করো, চুপ করো। আমার স্বামীকে আটকে এই এদিকে এসো, এসো এদিকে। তুমি তাহলে আমার সঙ্গে নিশ্চয়। তুমি আমাকে চড় মারলে। বেশি বাড়াবাড়ি করলে জুতো মারবো, জুতো। আর একটা করে তোদেরকে আমি পুলিশে দেবো। তোদের এই তোদের আমি চিনতে পেরেছি। এই যদি বাঁচতে চাস ফোর্ট এখান থেকে। রাধা রে, আরে শালা তো আমাদের চিনে ফেলেছে রে, চল পালিয়ে চলে গেল, আর একদম থাকা যাবে না। ওরে বাবা রে, How funny! দেখি আজকে আপনার লজ্জা করছে না? How dare you! জানেন আমি কে? আপনি মিস্টার অজিতেশ চৌধুরী রাদরের দুলারি। আপনার নাম মিস খেয়ালি। Straight? আপনি এসব কি করে জানলেন? কেন, আমার ভাই সঞ্জয়ের কাছে। Oh my God! আপনি সঞ্জয়ের ছোটদা? I mean তন্ময় বাবুর ভাই চিন্ময় বাবু? I am so sorry চিন্ময় বাবু। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। শুধুই নেবেন, কিছু দেবেন না? তার মানে? সে কি, আরে দুজন সমাজ বিরোধীর হাত থেকে আপনাকে রক্ষা করলাম, আর বিনিময়ে ধন্যবাদটুকুও দেবেন না? নিশ্চয়ই দেব, কিন্তু আমি তো ভেবেছিলাম ওরা দুজনে স্বামী স্ত্রী। এরকম বিভিন্ন ছদ্মবেশে ওরা স্মাগলিং করে, ছিনতাই করে মিস চৌধুরী। মিস চৌধুরী নয়, শুধুই খেয়ালি। শুধুই খেয়ালি। ওকে অলরাইট, চলুন না ওই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে কথা বলা যাক। অল্প সময় তো সে কথা বলা যাবে না। কি কথা? যে কথা জন্ম নিয়েছে আমার বুকে, আপনার যে ভাষা জন্ম নিয়েছে আমার চোখে, সেই অদ্ভুত অনুভূতির কথা মুখে বললেও আপনি বুঝতে পারবেন না। আর সেটা বুঝে নিতে হলে খুলে দিতে হবে আপনার মনের বন্ধ জানালা। চলি, বাই বাই। অপূর্ব ভদ্রলোকের কথাগুলো আমার মনে চোখে এক নতুন নেশা জাগিয়ে দিল। যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মনে চায় তোমায় বলি একবার কাছে দেখে। যে কথার শুরু চোখে
চিন্ময় বাবুর জন্য। তুমি কি ওকে চেনো? কেন চিনবো না? ওই তো কদিন আগে ওদের বাড়ি গিয়েছিলাম। ওই চিনবো তো সুকুমা দিদিমণির ভাবি দেওর। সত্যি বলছো না কথা? খুব খুশি খুশি মনে হচ্ছে। কই না না তো। আমাকে লোকে কোনো লাভ নেই, আমি বুঝে ফেলেছি। কি বুঝে ফেলেছো রঘুদা? ওই চিনময় বাবুর তবে পাজি, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে মজা দেখেছি, দাঁড়াও। সত্যি আমি ভাবতেই পারিনি আমার বাবার বন্ধু মিস্টার মৃণাল রয় আমাদের বাড়ির দলিল নিয়ে আমাকে যে পুরো 3 লক্ষ টাকাই দেবেন আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। এখন এই টাকা নিয়ে আমি নতুন করে প্রমোটিং ব্যবসা শুরু করব। তারপর আমি দীপেনের সামনে গিয়ে দাঁড়াবো। আমি যেমন চুমকির জন্য পাগল হয়ে গেছি, সেও তো নিশ্চয়ই আমার পথে বসে আছে। যাবো বন্ধু যাবো, আমি নিশ্চয়ই তোমার জন্য স্বপ্ন নিয়ে যাব। কার জন্য স্বপ্ন নিয়ে যাবি রে বন্ধু? তোর চুমকি চাচ তোর নেই। তার মানে তোর চুমকি এখন পরস্ত্রীতে তোকে ছেড়ে একটা অন্য ছেলেকে বিয়ে করেছে। না না, তুই মিথ্যে কথা বলছিস, তোর কথা আমি বিশ্বাস করি না। দীপেনের মুখে কথাটা শুনে প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু কিছুক্ষণ আগে নিজের চোখে দেখে সে বিশ্বাসটা আমার ভেঙে গেছে রে বন্ধু। না শৈবাল্লা, তোর কথা ভুল হচ্ছে। দেখ চুমকির মতো মেয়ে এমন কাজ করতে পারে না। পারে বন্ধু পারে। লোভী চরিত্রে মেয়েরা সব সময় এই সব কাজই করতে পারে। শৈবাল, তুই যাতে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতিস সেই চুমকি তোর সম্বন্ধে একটু আগে আমার কাছে কি বলেছে জানিস? কি বলেছে? বল কি বলেছে? বল। না, আমি বলতে পারবো না। তুই সহ্য করতে পারবি না, তুই ভীষণ কষ্ট পাবি। কষ্ট? বিনা অপরাধে যার ফাঁসির অর্ডার হয়ে যায় তার কি আর হাজত মাসের কষ্ট হয় রে শৈবাল? বল চুমকি যাওয়ার সময় আমার সম্পর্কে কি বলে গেছে? তুই আমাকে বল শৈবাল, বলবো। হ্যাঁ, সে বলেছে। কি বলেছে? তুই একটা বেকার, তুই একটা বাউন্ডুলে, তুই একটা অপদার্থ। সামান্য নাটক লিখে তুই তার টাকার চাহিদা মেটাতে পারবি না, তাই তোকে ছেড়ে সে একটা অন্য ছেলেকে বিয়ে করেছে। শৈবাল, এই শৈবাল আমি তো বুঝতেই পারছি না আমি কি এখনো বেঁচে আছি নাকি আমি মারা গেছি। জানিস তন্ময়, জানিস চুমকি যখন তোর সম্বন্ধে কথাগুলো বলছিল তখন আমার মনে হচ্ছিল আমি মারি তার গালে টাচ করে তার গালে আমি চড়ি মারতে পারতাম যদি না সে ট্যাক্সি করে বেরিয়ে চলে যেত। ভালোই করেছে চুমকি, তো ভালোই করেছে। কিন্তু তুই ওকে ক্ষমা করলেও আমি কিন্তু ওকে ক্ষমা করবো না রে বন্ধু। সেই সঙ্গে তুই মিলিয়ে নিস যেই শুয়োরের বাচ্চাটা তোকে ঢুকে ওই চুমকিকে বিয়ে করেছে, লাথি মেরে কেন দিবি শৈবাল, কেন দিবি? ওরে সবই তো আমারই ভুল। তাই তো আমার জীবন আকাশ থেকে চলে গেল আজ ভালোবাসার ফুল। সব অপরাধ আমার, কারণ আমি তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। এই তোর ভয় তুই কি পাগল হয়ে যাবে? পাগল হলে খুব কি অন্যায় হবে শৈবাল? ওরে শৈবাল, যার জীবন থেকে ভালোবাসা হারিয়ে যায় তারা থাকে কি ঘৃণা? চুমকি তোর সঙ্গে বেইমানি করেছে, তুই কি তার কপালে বেইমানির ক্ষত চিহ্ন এঁকে দিবি না? দেব। যে দারিদ্রের জন্য চুমকি আমাকে উপেক্ষার রাস্তা করে ছুড়ে ফেলে দিয়েছে সেই দারিদ্র মুছে দেবো আমি বাড়ি বন্ধক দেওয়াই 3 লক্ষ টাকায়। তারপর সেই ঠগিনি বিশ্বাসঘাতিনী চুমকির কপালে আমি এঁকে দেবো প্রতিশোধের রক্ত রেখা। এই তো আমার সোনা বন্ধুরা। ঠিক আছে, এখন থেকে মৌতাদ কর। কিভাবে? আরে বাবা, মৌতাদ মানে তুই বুঝলি না? সত্যি তুই একটু অন্য কোয়ালিটি ছিল। মৌতাদ মানে বাবা এই সিগারেট নে। শিবাল, তুই কি ভুলে গেলি আমি সিগারেট খাই না? আরে বাবা, আজ থেকে তুই প্র্যাকটিস কর না। চুমকির সমস্ত স্মৃতিগুলোকে ধোঁয়ার মতো মন থেকে মুছে দেব। যে দারিদ্রের জন্য চুমকি আমাকে উপেক্ষা রাস্তা করে ছেলে ফেলে দিয়েছে সেই দারিদ্র আমি মুছে দেবো এই বাড়ি বন্ধক দেওয়া 3 লক্ষ টাকায়। তারপর সেই ঠগিনি সেই বিশ্বাসঘাতিনী চুমকির কপালে আমি এঁকে দেবো প্রতিশোধের রক্ত রেখা। তার জন্য আজ থেকে আমি তোর কোথায় সব শুনবো। দে শৈবাল দে, আজ থেকে আমি সিগারেট খাবো। এই তো
আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা। এই শৈবাল, শৈবাল আমার এই টাকার ব্যাগটা ধরতো। এই শৈবাল, আমার কি কি হলো বলতো? আমার বাবা তোর সিগারেট খাওয়া অভ্যাস নেই তো, ওই জন্য এরকম হয়েছে। ঠিক আছে ঠিক আছে। না রে শৈবাল না, আমার পায়ের তলা থেকে মাটি কেমন সরে সরে যাচ্ছে। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এই বল না তুই আমাকে কি সিগারেট দি? তন্ময়, আরে তন্ময়, আরে আসলে কি বলিস তুই? ওই তোর সিগারেট খাওয়া প্র্যাকটিস নেই, ওই জন্য একটু মাথাটা বোধহয় ঘুরিয়ে ফেলেছে। দেখ তুই আমাকে একটু আগে কথা দিলি না চুমকির বেইমানির প্রতিশোধ নিবি। হ্যাঁ, তাছাড়া আমার কাছে তো বলছি তো 3 লক্ষ টাকা আছে, ওটা তোকে নিতে হবে না। ইয়া ঠিক আছে বন্ধুদেরকে মজা করিস না। কথা বল না, আমার প্রিয় বন্ধুরা তুই কথা আমার জীবনের চরম সত্য মাদক মিশ্রিত সিগারেট খাইয়ে তোকে একদম করে দিলাম। মাত্র 5 মাস আগে আমি কেড়ে নিয়েছি তোর ভালোবাসাকে, আর আজ কেড়ে নিয়ে যাচ্ছি তোর জীবনের স্বপ্ন। কপালের নাম শৈবাল। সময় বদলে যায়, সব কিছু হাল। আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা। এই শৈবাল একটু জল দে না রে, দেশটায় আমার বুকটা ফেটে যাচ্ছে। এই শৈবাল শৈবাল কোথায় গেল? একটু আগেও তো শৈবাল এখানেই ছিল, তাহলে শৈবাল স্বপ্ন। এই শৈবাল, আমার বাড়ি বন্ধুক টাকা। এই শৈবাল, তুই কোথায় গেলি? আমার টাকা। তবে কি বিষাক্ত সিগারেট খাইয়ে বন্ধু শৈবাল আমাকে না আমি ভাবতেই পারিনি বন্ধু হয়ে আমার এত বড় ক্ষতি করবে, আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। বন্ধু শৈবাল আমার জীবনের স্বপ্ন। আমার বাড়ি বন্ধুক দেওয়া টাকা নিয়ে তুই যেখানে যাস না কেন ওই টাকা আমি উদ্ধার করে আনবো। পারবি না রে তন্ময় চ্যাটার্জি, তোর টাকা তুই কিছুতেই উদ্ধার করতে পারবি না। মিস্টার চৌধুরীর কাছে কথাটা শুনে আমি প্রথমে ওত পেতেছিলাম, এখন তোর বাড়ি বন্ধক দেওয়া টাকা আমার টাকা। ওই টাকাটা কোনোদিনও পাবি না, আর আমার নাগালও পাবি না। কেন জানিস তো? আমি যে যা যাব। এই যে শৈবাল গাঙ্গুলি, তুমি মানুষ নাও, তুমি একটা অজগর। তোমার সব খবর আমি জেনে ফেলেছি।
কি বলছো তুমি ডার্লিং? সব দিয়ে মাছ ধরতে চেও না, তোমার সবকিছু আমি জেনে ফেলেছি। কেন জানবে না ডার্লিং, কেন জানবে না? তুমি আমার স্ত্রী, আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। হাতটা ছাড়ো। কেন ছাড়বো ডার্লিং, কেন ছাড়বো? সেদিন তোমাকে ভালোবাসার আশাই তো আমাকে করেছিল দিশারা। সেদিন তোমার ভালোবাসা চেয়ে পেতাম শুধু হতাশা আর হতাশা, কিন্তু আজ কুয়াশা ধোঁয়াশা ভেদ করে আমি আমার ভালোবাসাকে কুড়িয়ে এনেছি। নিরাশার অন্ধকারে লুকিয়ে থাকা সেদিনের সেই অধরা স্বর্গটা আজ আমার হাতের মুঠোয়। মাত্র 5 মাস আগে, মাত্র 5 মাস আগে তন্ময় ছিল তোমার ভাবি স্বামী, কিন্তু অনিবার্য কারণে আজ আমি তোমার স্বামী। কিন্তু আমার চোখে তুমি একটা আসামি। হ্যাঁ হ্যাঁ, তুমি জবাব দাও। তোমার পোশাকে আশাকে বাবুগিরির এত টাকা আসা কোথা থেকে? চৌধুরী ইন্টারমাইকে চাকরি করে তুমি কত টাকা মাইনে পাও? প্রশ্নগুলো করে যাও, উত্তরগুলো কিন্তু আমি পরেই দেবো। আমি আজ এবং এখনই জানতে চাই, তুমি কি এমন চাকরি করো যার জন্য আমাকে ঘন ঘন বাসা বদল করতে হয়? আরে বাবা সোনা, রেগে যাচ্ছ কেন? বিজনেসের প্রয়োজনে, তাছাড়া চাকরির সঙ্গে সঙ্গে আমাকে তো এক্সপোর্ট আর ইম্পোর্টের বিজনেস করতে হয়, তাই না? তাহলে পুলিশ সম্বন্ধে তোমার এত দুর্বলতা কেন? কেন তুমি রাতে ঘুমের ঘরে পুলিশের ভয়ে আতঙ্কে শিউরে ওঠো? জবাব দাও। না মানে সোনা, তুমি শোনো, যা শুনেছো এবং যা দেখেছো সব ভুল এবং মিথ্যে। তাহলে ঘরের মধ্যে যে একটা জীবন্তী টাকাটা তুমি লুকিয়ে রেখেছো সেটাও কি মিথ্যে? কি হলো, জবাব দাও। জবাব আমি দেব না। আসলে তুমি বিজনেসও করো না আর চাকরিও করো না, আসলে তুমি একটা ক্রিমিনাল। ইয়েস, আই এম এ ক্রিমিনাল। তুমি সত্যি কথা বলো তো, বুকে হাত দিয়ে তুমি শপথ করে বলো তো, আমি তো এমনটা ছিলাম না। আমাকে তাহলে ক্রিমিনাল সাজিয়েছে কে? বলো কে সাজিয়েছে? এই নোংরা সমাজ আমাকে এই পথে নামতে বাধ্য করিয়েছে। ওই পথ তোমাকে ছাড়তে হবে না। হাসপাতাল নিম্নি করে তোমার মগজটাকে খেতে চাইবি না। অনেক কাছে তুই জ্ঞানের গুলিটা চাবি না, তাহলে পালিয়ে একবারে তুই। কেন কে চাইন হয়ে যাবে? আমি না তোমার স্ত্রী? ওয়েট কর, তোকে আমি স্ত্রী থেকে স্ত্রী বানাবো রে স্ত্রী। চুমকি, কালী পুজোর দিন রাতে তুই আমার প্রত্যেকদের মধ্যে তোর ভালোবাসার উত্তর দিবি, তাদেরকে খুশি করবি, আর তাদেরকে খুশি করতে পারলেই আমার ঘরে ঢুকবে বন্ধ করে জানা। একেবারে সতীপূর্ণ দেখাবি না রে শালি। বেশি সতীপূর্ণ দেখালে তোর মুখের জিওগ্রাফিটা আমি একবারে পাল্টে দেবো। তাই আমি যা বলবো তুই বাধ্য মেয়ের মতো তাই করবি। কেন করবো? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? ভালোবাসা তোকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আর আদর করে তোর নাম রেখেছিলাম কি জানিস? আমি দেবদাস, তুই পারু। শালি বেশি বাঁধরামো দেখালে তোকে আমি একদম আছলা পাঁচ দিয়ে দেবো রে। শোনবি শালি, আমি তোকে বিয়ে করেছি তোর যৌবনের অহংকারটাকে বিলিয়ে দেওয়ার জন্য, তোর যৌবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য। তুমি এত বড় শয়তান! শালি ভগবান হলে কি আমি তোর মোর জীবন থেকে তোকে আমি কেড়ে নিতে পারতাম? শোন শালি, আমি তোর সঙ্গে সেদিন করেছিলাম ভোজবাজির খেলা, তোকে আমি পাওয়ার জন্য শুরু করেছিলাম। আর আমাকে এই কাজে সাহায্য করেছিল কে জানি? তোর দাদা দীপেন্দ্র শালা। আমার দাদা কখনো এই কাজ করতে পারে না, সব অপরাধ তোমার। তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব। কি বলেছো? তুমি
তুমি পুলিশ? না 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 শোনা, স্ত্রী হয়ে তুমি এটা বলতে পারবো না। তুমি জিজ্ঞেস করো, সবাইকে তুমি জিজ্ঞেস করতে পারো, পাড়া প্রতিবেশী যারা আছে জিজ্ঞেস করতে পারো। মেয়েদের কথা, মনের কথা নয় মুখের কথা, তুমি এটা বলতে পারবে না শোনা, পারবে না। এমন কথা বলে না শোনা, এমন কথা বলে না। বিনা শোনা একটা কথা বলো, তোমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হয়। বলো আমার কষ্ট হয়নি? আমি যে একটা চড় মেরে সেখান থেকে তোমাকে ছেড়ে ফেললাম, আমাকে কষ্ট হয়নি? আমি তো তোমাকে রাগাতে চাইনি, কিন্তু তুমি 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 আমাকে সুখে পেয়ে করলে। না 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 না, আমি তোমাকে আমি তোমাকে এভাবে কষ্ট দেবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও লোককে, আর জীবনে এরকম করবো না। আমি তোমাকে ঠিক আচ্ছা বাবা, দেখো দাম্পত্য অশান্তি তো থাকবেই। না না না, আমি বলছি কি, তুমি কি আজে বাজে কথা বলছো শোনো? বলো তো সবাই, বলো। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি বলছিলাম কি, ওটা এখন আমাদের বাচ্চা কাচ্চা তো ভাই, এখন আমাদের রিল্যাক্স করার সময়। তুমি একটা কাজ করো, এটাকে তুমি অ্যাবর্শন করে। আমার কথা শোনো লক্ষ্মীটি, এখন একদম কোভিড-19 চলছে, তারপরে আবার লকডাউন হবে। আমি বলছি কি, দেখো জেনারেল হসপিটালে গেলে সে কিন্তু মানে আর ওখানটা হবে না। যা বলেছো বুঝতে, আমাদের এই ভবিষ্যৎ সন্তানটা আর আসবে না, পৃথিবীর আলো দেখবে না। একটা কাজ করো, আমি তুমি না সিজার করে ফেলো। আমি বলছি শোনো, ওটা তুমি সিজার না হলে তুই কষ্ট পাবে। হ্যাঁ, এখন তো আমি বলিনি রে, বলেছে কি জানিস, ওই লালুর বউ রাবড়ি দেবী, ওনার 11খানা সন্তান। বল কি অভিজ্ঞতা। আমি মজা করছিলাম, ভাবছিলাম আমার চমোশোনা আরো কত রাগ করতে পারে, কত গালিগালাজ করতে পারে। আসবে ঘরে কখন শোনা দিগদি দেবে আসবে ঘরে কখন শোনা দিগদি দেবে হামা, বুকটা ভরে যাবে যখন ডাকবে বাবা। ও বাবা, ও বাবা, ও বাবা, ও মা, ও মা, ও বাবা, ও বাবা, আমি হব বাবা। ও মা, ও মা, তুমি হবে মা। হটি হটি বাবা, এবার শালি আমি কিন্তু বাচ্চা বিয়ের জন্য বিয়ে করেছিলাম। শালি তুই যদি হয়ে যাস বাচ্চার মা, তাহলে আমার মাল্লু আম্বানি প্ল্যানটা হয়ে যাবে একবার। হ্যাঁ, তাই তো পেটে বাচ্চা। তার আগে আমি দরজার শিকলটা তুলে দিলাম। দোকানে মাল খেতে চললাম, মাল খেয়ে শরীরটাকে চাঙ্গা করে তোর পেটে করে লাফি মারবো, আর আমার লাফি খেয়ে তোর পেটের বাচ্চাটাকে এমনি করে পড়ে যাবে। থাকবে না পেটে তোর বাচ্চা, মাল খেয়ে এসে দেবো আচ্ছা। থাকবে না পেটে তোর বাচ্চা, মাল খেয়ে এসে দেবো আচ্ছা। তোর পেটটা হবে খালি, মালটা খেয়ে আসি রে শালি। তুই কিছুতেই পারবি না, সন্তান পারবি না। কিন্তু কেমন করে ওই রাক্ষসরার হাত থেকে কেমন করে আমার সন্তানকে বাঁচাবো, আর দাদার কাছে বা কেমন করে যাব? ও ভগবান, একবার যদি আমি এখান থেকে বেরোতে পারতাম,
শৈবালের মতো তুমিও কি সেই দিন আমার সাথে অভিনয় করেছিলে? অভিনয়? হ্যাঁ, তোর সামনে আমি সেদিন অভিনয় করেছিলাম। কেন দাদা, কেন কেন তুমি এমনি করে আমার ভালোবাসাকে ভেঙে দিলে? তোর ভালোবাসা ভেঙে না দিলে আমি কি দেখতে পেতাম রাত্রি শেষে উষার আলো, ভালো চাকরি, নিজের বাড়ি, নিজের গাড়ির স্বপ্নকে আমি দেখতে পেতাম? ওই লোভে তুমি আমার জীবনে ব্যথার বীজ রোপণ করে দিলে দাদা। কেন দাদা, কেন? আমি হাসি দেখতে চাই আর নিজেও হাসতে চাই। কিন্তু তুমি না একদিন বলেছিলে আমার সুখের জন্য তুমি সবকিছু করতে পারো? সেদিন আমি ভুল বলেছিলাম। তাছাড়া অতীতের কোনো কথাই আমি মনে রাখি না। আমি কিন্তু মনে রেখেছি দাদা। আজ রাখি পূর্ণিমা। দেখো দাদা, দেখো আমি তোমার জন্য রাখি এনেছি। আমি আর গাধা নই চুমকে, আমি বুঝেছি রাখি বন্ধন মানে স্নেহের বন্ধন, আর সেই স্নেহের বন্ধনে বাধা পড়লে শুরু হবে আমার স্বপ্নের ক্রন্দন। দাদা না না, আমি ক্রন্দন চাই না। আমি চাই জীবনের স্পন্দন, আর বন্ধু শৈবাল এনে দেবে আমার জীবনে নতুন স্পন্দন। কিন্তু শৈবাল যে আমার জীবনে স্পন্দন থামিয়ে দেবে দাদা। দেখো না, দেখো শৈবাল আমার গালে চড় মেরেছে, সিগারেটের চাকা দিয়ে আমার উপরে নির্যাতন করেছে। ওটা তুই নির্যাতন ভাবছিস কেন রে? মনে কর না এটা তোর স্বামীর ভালোবাসা। এই দাদা, তোর নিজের উচ্চাসা পূরণ করবি বলে তুই কি আমার চোখের জলের একটু দাম দিবি না? দাম? তোর চোখের জলের দাম দিতে গিয়ে কি শেষ পর্যন্ত আমি বৈষ্ণব সেজে হরিনাম গাইব? হরিনাম শুনবো না, কোনো কথা মানবো না। আমার জীবন এখন একটাই লক্ষ্য, অনেক টাকা আর অনেক সুখ। দাদা জীবন নাটকের নাট্যকার তুমি কার চরিত্রটা লিখেছিলে? কার নির্দেশে? আমার জীবন থেকে ভালোবাসা ছেড়ে নিয়েছো, আমার জীবন থেকে বিশ্বাস ছিনিয়ে নিয়েছো, আমার শেষ সম্মান শের ভান্ডারে তুমি ঢেলে দিয়েছো মোটা মোটা লোভের বীজ। তাহলে আমার জীবন আর থাকলো কি? শুধু শূন্যতা আর শূন্যতা। কিন্তু এই শূন্যতা নিয়ে আমি কেমন করে বাঁচবো? কেমন করে আমার সন্তানকে আমি রক্ষা করব? না না, আমি পারবো না, আমি পারবো না। বিশ্বাস যেখানে সে আর বন্ধন নেই, ভালোবাসার চন্দন বন্ধন নেই, বিশ্বাস যেখানে না বিশ্বাস তোলে, সেই অদ্ভুত পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না। হয়তো আমি আত্মহত্যা করতে চাই, আত্মহত্যা। তাহলে কি করে নেবে তুমি তোমার ভালোবাসা কেড়ে নেওয়ার প্রতিশোধ? হ্যাঁ হ্যাঁ, তোমার দাদার বিরুদ্ধে, শৈবাল গাঙ্গুলির বিরুদ্ধে তুমি কি প্রতিশোধ নিতে চাও না? হ্যাঁ হ্যাঁ, চাই চাই, কিন্তু আমি যে অসহায়, আমি যে একা। তোমার পাশে আমরা থাকবো। তোমরা কারা? আমরা সেই জানোয়ার শৈবাল গাঙ্গুলির ষড়যন্ত্রের শিকার। শয়তানটা যেমন তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, তেমনি চাকরি দেওয়ার নাম করেছে আমাদের এই পাপের পথে নামিয়েছে। তোমাদের কোনো কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস তোমাকে করতেই হবে। তোমার দাদার মতোই রাধাকৃষ্ণ বেঈমান। আমরা তোমার সঙ্গে বেঈমানি করবো না দিদি। কি বললে দিদি? হ্যাঁ গো দিদি, আজ থেকে তুমি আর একা নও, আমরা তোমাকে সাহায্য করব। কিন্তু কেমন করে আমি প্রতিশোধ নেব? তার সঙ্গে তোমাকে মরে বেঁচে থাকতে হবে। এই মুম্বাই শহরের গোপন ঠিকানায় আমরা তোমাকে লুকিয়ে রাখবো, কিন্তু এই শৈবাল গাঙ্গুলির কাছে আমরা প্রমাণ করে দেব তুমি মৃত। কিন্তু নয় দিদি, জানোয়ারটা হয়তো এক্ষুনি এসে পড়বে। তুমি রাধাকান্তের সঙ্গে পেছনের দরজা দিয়ে চলে যাও, আর যাওয়ার আগে তোমার ওই গায়ের চাদরটা দিয়ে যাও দিদি। কেন চাদর নিয়ে তুই কি করবি রে কেষ্টা? আবার শরীরের রক্ত এই চাদরে লাগিয়ে তাকে আমি বলবো তুমি মারা গেছো। প্রতিশোধ নেওয়ার জন্য আমি মরে গিয়ে বেঁচে থাকবো। শৈবাল গাঙ্গুলি, তোমার সঙ্গে আমার দেখা হবেই, হয় আজ নয়তো কাল। আরে যুগের কঞ্চ শৈবাল গাঙ্গুলি, তোমার বুদ্ধি থেকে ককুলে বাড়ি চেয়েছে।
কাছে শোনা চুমকি, এই চুমকি কাছে শোনা। তাহলে আমি চুমকি চুমকি বলে চিৎকার করছি কেন? কেন আমি চুমকিকে কেন রে বিধাতা পাষাণ কেন? চারিদিকে তার বাঁধন কেন? ভাঙ্গে হৃদয় ভাঙ্গে বাঁধন, সাদরে আজকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। শত আঘাত করেও চুমকির স্মৃতি আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। তোমার ওই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাই আমি, লাগে কত অসহায়। তোমার ওই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাই আমি, লাগে কত অসহায়। তোমার ওই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাই আমি, লাগে কত অসহায়। ভেঙে গেল ঘর, হলাম যা যাব, ভেঙে গেল ঘর, আমি হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আজ প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। কোন জনমের তুমি প্রতিশোধ নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে কেন আমার জীবন থেকে তুমি এইভাবে চুমকি কেড়ে নিলে? ঈশ্বর, আমার হৃদয়ের প্রতি পলে অনুপলে যে ছিল আমার হৃদয় সহচরী, সেই চুমকি আজ আর পৃথিবীতে নেই। ওই শয়তান দীপেন আর শৈবাল চক্রান্ত করে ওকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আর আমি বাড়ি বন্ধুক দেওয়া টাকাগুলো হারিয়ে, আর আমার প্রিয় সাথী চুমকিকে হারিয়ে আজ আমি পাগল হয়ে গেছি। আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। পুলিশ আমাকে সাহায্য না করলেও শৈবালের বিশ্বস্ত অনুচর রাধাকেষ্টার কাছ থেকে ওদের গোপন ঠিকানা জানতে পেরে আমি ছুটে গিয়েছিলাম শৈবালের বাসায়। কিন্তু আমি টাকাগুলো উদ্ধার করতে পারিনি। তাহলে আমি কোন মুখে বাড়ি যাবো? আমার কাছ থেকে সবকিছু শুনলে আমার দুই ভাই সঞ্জয় আর চিন্ময় হয়তো আমাকে অবিশ্বাস করবে। আমার মা আর প্রভাত মামা হয়তো আমার দিকে আঙুল বাড়িয়ে বলবেন। ওই কথা আমি বিশ্বাস করি না। আসলে দু ভাইকে ফাঁকি দেওয়ার জন্য তুই নাটক করছিস। আসলে টাকাগুলো তুই সরিয়ে রেখেছিস। তুই একটা চোর চোর চোর। আমি চোর নই, বিশ্বাস করুন, আমি চোর নই, আমি চুরি করিনি, আমি চুপ। কিন্তু ওরা আজ আমার কোনো কথাই বিশ্বাস করবেন না। না পারবো না, এই মুখ নিয়ে আমি বাড়ি ফিরতে পারবো না, আমি কিছুতেই বাড়ি। কিন্তু আমার বাবা, আমি 3 দিন বাড়ি ফিরিনি বলে আমার বাবা হয়তো আরো অসুস্থ হয়ে পড়েছেন। না যাবো আমি বাড়ি। কিন্তু কি করে আমি বাড়ি যাবো? বাবার সামনে মুখ দেখাবো? আমার কাছ থেকে সবকিছু শুনতে পেলে আমার অসহায় বাবা হয়তো বলবেন, ওরে তন্ময়, আমি তো সূর্য ওঠা সকাল দেখতে চেয়েছিলাম, তুই আমাকে সূর্য ডোবার রাত এনে দিলি। তুমি একটু শান্ত হও বাবা। কি করে শান্ত হব? আমি যে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি চাই, মুক্তি। দেব বাবা, দেব মুক্তি, আমি তোমাকে দেব বাবা। নাম নরক থেকে পিতাকে যে ত্রাণ করে সেই তো পুত্র। মুক্তি আমি তোমাকে দেব বাবা, মুক্তি আমি তোমাকে দেব। কিন্তু কি করে আমি আমার বাবাকে মুক্তি দেব? আমি যে একজন সামান্য নাট্যকার হয়ে আমি আমার বাবাকে মুক্তি দেব কি করে? আমি
তন্ময়, এই তন্ময়, সামান্য হলেও তোমার বাবার চোখে তুমি অসামান্য। তোমার সংসারের কাছে তুমি সূর্য, বীর্যের বটবৃক্ষ। বট গাছ যদি পথিককে ছায়া না দান করে, তবে তার জন্মানোই তো বৃথা। সংসারের বড় হলেও আমার নিজস্ব জীবন আছে, আমার পদ আছে, আমার আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। তাহলে কেন কেন আমি নিজেকে নিঃশ্বাসে বেরিয়ে দেবো? কেন আমি এই তন্ময়, তুমি কি ভুলে গেছো তোমার সংসারের প্রতি তুমি দায়বদ্ধ? মায়ের কথা মতো সুপর্ণাকেই তুমি বিয়ে করো। যে চুমকির কথা ভেবে আজ তুমি পাগল হয়ে যাচ্ছ, তুমি কি জানো না সেই চুমকি আজ মৃত। অতীত পতিত জমির কথা না ভেবে তুমি উর্বর জমি আবাদ করো তন্ময়। এছাড়া তোমার সামনে আজ যে অন্য কোনো পথই খোলা নেই। আজ আমার সামনে অন্য কোনো পথই খোলা নেই। ওই মায়ের কথা মতো সুপর্ণাকেই আমাকে বিয়ে করতে হবে। ওই অজিতেশ চৌধুরীর ভাইজি সুপর্ণাই হবে আমার জীবন সঙ্গিনী। আশ্চর্য, সারা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে তো কোথাও খুঁজে পেলাম না। তাহলে সেই বাসর ঘরে না মশাই, আমি এখন তোমার সামনে। তখন কোথায় ছিলে খেয়ালি? আমি তো তোমাকেই খুঁজে বেড়াচ্ছিলাম। আমাকে খুঁজে? কিন্তু আমাকে খুঁজে তোমার কি লাভ? লাভের কথা বলেই লাভ। তারা এই দোতলা বারান্দা থেকে এখানে চলে আসলে কেন? সেখানে যে পাপা ছিল। পাপা ছিল। এই দাদা বৌদি ছাদনা তলায় আমার সঙ্গে কথা বললে না কেন? আমি তো কথা বলেছি, চোখে চোখে। চোখে চোখে কথা বলেছি? মুখের হাসিতে বলেছি। কই, আমি তো কিছু বুঝতে পারিনি। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সেটা মুখে বলা যায় না, সেটা মুখে বলা যায় চোখের কথাই মনের কথা, চোখে মনের আয়না। চোখের কথাই মনের কথা, মুখে মনের আয়না। মুখে বলা যায় না, মুখে বলা ডুবে ডুবে জল খেলে কি আর শিবের বাবা টের পায় না। বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু আমি যেন একটা কিসের গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ পাচ্ছ বলতে? কিসের গন্ধ? মিষ্টি প্রেমের মিষ্টি গন্ধ ঠাকুরপো। কি হলো ঠাকুরপো? না মানে কি হয়েছে ব্যাপারটা জানো তো? তুমি তো সবই কিছু জানো। সব জানি। বলছি কি বাকি, বলছি কি আমার এইখানটাই না পোকা ঢুকে গেছিল, আর ওই পোকাটা না খেয়ালি বের করে দিচ্ছিল। তা তো দেবে ঠাকুরপো। হৃদয়ের বিষাক্ত পোকা তো হৃদয় দিয়া। কে ডাকে? হরি কাকা, একটু ফেসে গেছি, যাচ্ছি। খেয়ালি ছোটদা এমন ঢপ দিয়ে কেটে বললো কেন বলতো? আমি কি করে জানবো?
যেমন করে আমি তোদের ব্যাপারটা জেনে ফেলেছি। এই কি জেনে ফেলেছিস এডিয়ে? दाल में कुछ काला है। মিথ্যে কথা। তাহলে জবাব দে খেয়ালি, ছাদনা তলায় দাদা বৌদির শুভদৃষ্টির সময় ছোটদাকে চোখে চোখে ইশারা করছিলি কেন? তাই নাকি ছোট ঠাকুরপো? তবে আর বলছি কি বৌদি, আমার কলেজের বান্ধবী অর্থাৎ তোমার খুড়তো বোন বেশ খেয়ালি চৌধুরী আবার ছোটদার প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু। তবে রে পাজি হতচ্ছাড়া, দাঁড়া দাঁড়া বলছি। চালিয়ে যা খেয়ালি, আমি তোর পাশে পাশে আছি। কথাটা আমি আজই বেশ শুনেছি কিন্তু। এই, না 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 সঞ্জু, তোর হাতে ধরছি, কথাটা তুই বাবাকে বলিস না প্লিজ। ওকে, বলবো, তবে তার জন্য তোকে আজ এবং এখনই নাচ গান করতে হবে। ওকে ওকে বাবা, আমি মেনে নিলাম, কিন্তু তার আগে জামাই বাবুকে ডেকে নিয়ে আসি। শিবহীন যজ্ঞকে মানায় নাকি বল দিদি? তোর দিদি তো তোকে সাপোর্ট করবে, কারণ ও যে দাদাকে না দেখতে পেয়ে একদম হাঁপিয়ে উঠেছে। দাঁড়াও, বড় বৌদির সঙ্গে ঠাট্টা তোমার আমি বের করে দেবো। পারবেই না। তাহলে চ্যালেঞ্জ হয়ে যা। কি হলো সঞ্জয় বাবু, চুপ করে আছেন কেন? আরে বাজি ধরুন, বাজি। কিসের বাজি ধরবেন? টাকা না খাওয়া? টাকা। কত টাকা? 1 টাকা। 1 টাকা কেন? কি আশ্চর্য, আমি ছাত্র, তারপরে বেকার, খাবার অথবা বেশি টাকার বাজি ধরে যদি হেরে যাই, কাজে 1 টাকার বাজি ধরে হেরে গেলে আমার গায়েই লাগবে না। এই না দিদি, তোর শিব ঠাকুরকে তোর পাশে পাশে রাখ। কি ব্যাপার বন্ধু তন্ময় বাবু, এখানে আসার পর থেকে আপনাকে তো উদাস উদাস মনে হচ্ছে কেন? আপনার কি শরীর খারাপ না অন্য কিছু ভাবছেন? ভাবছি কিংশুক বাবু, আমি ভীষণভাবে ভাবছি, কিন্তু আমি কিছুতেই মেলাতে পারছি না। কি মেলাতে পারছেন না? আমার জীবনের দক্ষিণা বাতাসে কি করে এলো শীতের শুষ্কতা? অকাল বর্ষণিত দক্ষিণা বাতাসে শীত লাগে তন্ময় বাবু। সেই শীত মানুষের শরীরে যেমন আনে শুষ্কতা, তেমনি শূন্যতা আনে মনের গভীরে। অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু এসব কথা আপনি কি করে জানতে পারলেন? হয়তো আপনার মনের সঙ্গে আমার মনের কোথাও না কোথাও একটা মিল আছে। কি বললেন? ওসব ভারী ভারী কথা এখন থাক, আমরা এখন একটু হালকা হতে চাই। তার মানে রিফ্রেশমেন্ট চাই, আই মিন বিষাদের দূষিত বাতাস সরিয়ে দিয়ে নির্মল আনন্দের বাতাস চাই। আনন্দের বাতাস? হ্যাঁ বর্দা, আমি নাচ গানে আসর বসাতে চাই। খেয়ালি নাচবে আর বৌদি গাইবে। আমি না না না, আমার ভীষণ লজ্জা। না 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 না, লজ্জা পাবেন না সুবর্ণ দেবী, চালিয়ে যান, চালান। সুকন্যা দি, শুরু কর না প্লিজ। শিউলো বৌদি, কথা বলো, সারা দাও। বয়ে গেছে তোমার ডাকে সারা দিতে, বয়ে গেছে সাদা রাধুর মানে যখন পাওয়া আমার হয়ে গেছে, বয়ে গেছে তোমার ডাকে সারা দিতে, বয়ে গেছে তোমার ডাকে সারা। স্টপ ইট প্লিজ। কি হচ্ছে? কি হচ্ছে জামাই বাবু? আপনি গান বন্ধ করতে বললেন না কেন? মানে তোমার দিদির গানটা গাওয়া ঠিক হয়নি, তাই তাহলে তুমি একটা তোমার গান শোনাও, তোমার নিজের লেখা। সম্ভব নয় রে সঞ্জয়। কেন সম্ভব নয় তন্ময় বাবু? আপনি যে একজন লেখক। মনে মনে আমি যে বড় একা কেন? আপনার পাশে আমি রয়েছি। আমার জীবনে শুধুই রাতের আধার। হয়তো আপনার জীবনেও কোনো দিন উঠবে না সূর্য ওঠা ভোর। চোর চোর চোর! যদি মেয়েদের নিয়ে পড়ে যাও পড়ে যাও। আমি দেখছি কোথায় চোর। আমি দেখছি কোথায় চোর। না না, আমি চোর নই, আমি চোর নই। লুকেছিলি কেন রাস্কেল? বিশ্বাস করুন আমি চোর নই। খবরদার, তুমি মিথ্যাটা বলবে না। ভেবেছিলে বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে আর সেই সময় সবকিছু না কেটে পড়বে। আমি থানায় ফোন করতে না, যাবেন না, আমাকে বাঁচা তন্ময়, আমি চোর নই, আমি দীপে। আমাকে চিনতে পারছিস না? আমি চুমকির দাদা, তোর বন্ধু। খবরদার তুই আমার সামনে বন্ধু শব্দটা উচ্চারণ করবি না। তন্ময়, কেন? তোকে আমি বন্ধু বলে মানি না, কেনই বা মানবো? তোর জন্যই তো আজ আমি সবকিছু হারিয়ে রিক্ত, নিঃস্ব, সর্বহারা, দায়বদ্ধতার অঙ্গীকারে বিষ পান করে আমাকে হতে হয়েছে আজ নীলকণ্ঠ। কিন্তু এর জন্য তো আমি একা দায়ী নই, আমার সঙ্গে শৈবালার। আজ আরো কথা বলে কি লাভ দিতেন? সেদিনের সে অধ্যায়টা আমার কাছে আজ অতীত। বর্তমানে আমি সুপর্ণার স্বামী আর অজিতেশ চৌধুরীর ভাইঝি জামাই। না, তোর
কোনো কথাই আজ আমি শুনবো না। এই এই তোমরা সবাই মিলে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? সকলে মিলে ওকে অর্ধচন্দ্র দিয়ে এই বাড়ি থেকে বার করে দাও। আমি দেখছি আপনি আপনি আবার নিজের কাজে যান। এই ব্যাপারটা আমি নিজে বুঝে নেব। বেশ তাই দেখো, কিন্তু মনে রাখবেন চোর ছাচড়দের যে মাথায় তুলে নাচে সে শুধু বোকা নয়, পাগল। ভদ্রলোককে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। যাও ওর জন্য কিছু খাওয়ার বাবু। কি বলছে ম্যানেজার বাবু? লোকটা যে চোর। প্রভাত বাবু, তো তুমিও ভুল করছো রঘুদা, তুমি বুঝতে পারছো না। দীপেন বাবু আমাদের নতুন জামাই বাবুর অভিনয় বন্ধু। যাও ওর জন্য খাবার নিয়ে এসো। বেশ, আপনি যে বলছেন আমি খাবারের ব্যবস্থা করছি। আসুন গো, ভোজ খাবেন? আসুন। এই ভোজ না, ভোজ আমি খেতে আসিনি। আমি এসেছি তন্ময়ের কাছে ক্ষমা চাইতে, আর সেই সঙ্গে অজিত চৌধুরীর কাছে কৈফিয়ত চাইতে। দীপেন বাবু, আপনি কিসের কৈফিয়ত চাইতে এসেছেন? বেঈমানির কৈফিয়ত। মানেটা আমি তোমাকে পরে বুঝে বলছি। কিংসু, তুমি আপাতত রিসেপশন হলে গিয়ে অতিথিদের এন্টারটেইন করো, যাও। কিন্তু স্যার, দীপেন বাবু আমি সঙ্গে করে নিয়ে যাবো, তুমি এখন যাও। ওকে ওকে স্যার। এই স্কাউন্ডের এই চৌধুরী ফেলে তুই কেন এসেছিস? চাই তো আমি জানতে চাই আমার চাকরির কি হলো। তোমার চাপচা শৈবালকে দিয়ে তুমিই তো বলেছিলে তোমার কোম্পানিতে চাকরি হবে। আমি বলেছিলাম, আর সেই সঙ্গে কথা দিয়েছিলে নতুন ফ্ল্যাট কিনে দেবে। আজ বুঝি সে কথা মনে নেই? আমরা মানে শিল্পপতিরা, বুঝলি, কথা দিই কিন্তু মনে রাখবে। আমি কিন্তু মনে রেখেছি অজিত চৌধুরী, তোমাদের ফাঁদে পা দিয়ে আমি আমার একমাত্র বোনটাকে হারিয়েছি, ঝুট মেলের চাকরি হারিয়েছি, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি থাকবো কোথায়, খাবো কি? হাওয়া খাবি, হাওয়া। আর ওই গাছতলায় কি থাকবি? তাহলে তোর পায়ের তলা থেকে মাটি আমি কেড়ে নেবো অজিতের চোখ। তোমার তো শব্দ নম্বর ধান্দার কথা আমি পুলিশকে জানিয়ে দেবো, আর সেই সঙ্গে তন্ময়কে জানাবো তার জীবন থেকে তুমি এই চুমকিকে সরিয়ে দিয়েছ। তাহলে তোকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। চাকরি নিবি? এই নে, এই নে ফ্ল্যাট নিবি, এই নে ফ্ল্যাট নিবি, বড় শখ না? এই নে, এই নে পাস করে দিবি, তাহলে তুই জমের পাঠাবেন না স্যার, আমার পরমাত্ম দীপেনকে আপনি এভাবে কষ্ট দেবেন না। তো স্যার, আপনি যদি ওকে এখন খুন করে দেন তাহলে আপনার জেল হয়ে যাবে এবং বিচারে আপনার ফাঁসি হতে মেরে হাত বন্ধ করতে চাইছেন। গাঙ্গুলি, তোকে আমি আশ্চর্য বলুন দেখি, যার জন্য করি চুরি সেই বলে চোর। স্যার স্যার, আমি বলছিলাম কি, চোরের বাচ্চার গলার জোরটা না খুব বেশি, ওর গলাটাকে আপনি টুক করে তাই হবে। এই স্কাউন্ডেল, তোর যে কথাগুলো আমাদের এই ধান্দার ব্যবসার কথাগুলো তুই পুলিশের কাছে ফাঁস করে দিতে চাস, তোর সেই কণ্ঠ আমি। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লবিয়া জন্ম ধন্য হয়েছি, ধন্য গো, ধন্য হয়েছি, ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লবিয়া ধন্য হয়েছি, ধন্য হয়েছি, ধন্য গো, ধন্য হয়েছি। করে দিলাম শৈবাল বোবা। আজ এই শৈবালের কথা শোনা তোকে আমি প্রাণে বাঁচিয়ে দিলাম, কিন্তু আমাদের গোপন ধান্দার কথা পুলিশের কাছে ফাঁস করে এসছে। সারা এতে আছে 6 খানা, সারা ঢুকিয়ে দেবো। তবে এই শালা বুঝবি
আমি মালটা কত বড় ঢ্যামনা। খুব কষ্ট হয়েছে আমি তো আছি, আমি তোর প্রিয় বন্ধু, তোর বোনের বর, যাকে বলে সময় বদলে দেয় সবকিছুর হাল। জানোয়ার শৈবাল গাঙ্গুলি, আমার হাতেই তোদের মৃত্যু হবে। কিন্তু এর জন্য আমাকে বোবা না হয়েও তোদের সামনে বোবার অভিনয় করতে হবে। তোদের সমস্ত গতিবিধির আমাকে নজর রাখতে হবে, না হলে আমি কি করে প্রমাণ করব? নতুন করে জন্ম নেবা এই দ্বীপে নেবে নার্জি কতখানি ভয়, কতখানি ভয়ঙ্কর। কতখানি ভয়ঙ্কর। শয়তানকে বেল বেড়াচ্ছে। তুমি যতই ভয়াল ভয়ঙ্কর হও না কেন, সালা পাপ কখনো বাপকেও ছাড়ে না। তাই তো ঈশ্বরের অভিশাপে তুমি পোপা হয়ে গেছো, পোপা। অথচ তোমার বোন চুমকে তোমাদের চোখে মৃত হলেও এই মুম্বাই শহরের গোপন বস্তিতে তার একমাত্র পুত্র অর্ঘ্যকে নিয়ে পরম সুখেই আছে। আর আমি আমার এই পাপের জীবনে দুটো মানুষকে বাঁচাতে পেরে ভীষণ খুশি। এই রে সারা খেয়ালির কথা মনে পড়ে গেল। পড়বেই তো সেই খেলা আলা খুশি মার্কা খেয়ালিকে স্বপ্নে আমাকে বড্ড জ্বালায়। খোলায় খই ফোটার মতো আমার মনটা ছটপট ছটপট করে। তাই তো আমি তাকে স্বপ্নে দেখি, কখনো বা পায়খানা করতে করতে, কখনো বা বাথরুমে স্নান